হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব, মূলত আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে প্রায় 3 শতাধিক ব্যক্তি যুক্তরাষ্ট্রে আটকা পড়েছেন এই করোনার কারণে। তাদের দুঃখ দুর্দশা, আম, আহ, তাদের যে সমস্যা, এই সমস্যাগুলো আজকে আমরা মুখ্যত আলোচনা করব। আমরা আলোচনা করব যে যুক্তরাষ্ট্রে তাদের কমিউনিটিতে যে করোনা ভাইরাসের কারণে যে মানসিক যে অবস্থার মধ্যে আমরা নিপতিত হয়েছে। অনেকেই ঘরের মধ্যে থাকছেন, জব হারিয়েছেন, অনেকেরই অনিশ্চিত জীবনী অবস্থা, মানসিকভাবে অনেকেই এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব নিউ ইয়র্কের করোনার হাসপাতালগুলোর অবস্থা, আমরা আলোচনা করব সর্বশেষ পরিস্থিতি। এবং আমাদের সাথে আজকে যুক্ত আছেন অনেকেই, এর মধ্যে আছেন যারা বাংলাদেশে আটকা পড়েছেন, তাদের 3 জন এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে আছেন আজকে আমাদের সম্মানিত কমিউনিটি সবার পরিচিত ডক্টর মুনিবুর রহমান খান, যিনি একজন মানসিক চিকিৎসা বিশেষজ্ঞ। তিনি আজকে আমাদের সাথে কথা বলবেন। মুনিব ভাই, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে কথা বলবেন জনাব নাজমুল হাসান। আমাদের সাথে আছেন খায়রুল ইসলাম খোকন, যিনি ওজন পার্কে অনেকদিন থেকে কাজ করছেন সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর সাথে। ডক্টর মাসুদুল হাসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বাংলাদেশ থেকে যারা এসেছেন ইসরাত জাহিন, মোহাম্মদ মহসিন এবং মাহমুদ রশিদ, আপনাদের 3 জনকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করবো প্রথমেই জনাব নাজমুল হাসান, ওনার কাছ থেকে। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমি শুনতে পাচ্ছি। জি, আমরা জানতে চাই সংক্ষেপে আপনার কাছে আজকের ব্রিফিং, বসে থেকে আপনার ব্রিফিং শোনার জন্য। থ্যাংক ইউ আপনাদের সকলকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আজকের মূল খবরটি কিন্তু খুব মিশ্রিত। আজকে মেয়র ব্লাজিও কোনো সাংবাদিক সম্মেলন করেনি, উনি সিএনএন কে একটি ইন্টারভিউ দিয়েছেন। আর গভর্নর কুমো আজকে নিউ ইয়র্কে ছিলেন, নিউ ইয়র্কে এসেছিলেন এবং নিউ ইয়র্কে উনি সাংবাদিকদের সাথে মিলিত ছিলেন। বেশ কিছু কথা বলেছেন। আপনাদের কারো ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, প্লিজ ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করেন। কারো পিছনে যেন কোনো আওয়াজ না শোনা যায়, এটা ডিস্টার্ব করে আমাদেরকে। হ্যাঁ জি নাজমুল ভাই। হ্যাঁ, আজকে গভর্নর কুমো নিউ ইয়র্ক সিটিতে সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই কুইন্সে উনি সাংবাদিক সম্মেলন করেছেন করোনাতে। যে নিউ ইয়র্ক সিটির ট্রানজিট অথরিটি, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি যে ইয়ারটা আছে, যেখানে গাড়ি সাবওয়ে গুলো মেরামত করা হয়, সেখানে উনি আজকে সাংবাদিক সম্মেলন করেছেন। এটা একটু সিগনিফিকেন্ট। তার কারণ হচ্ছে যে আগামী 6 তারিখ থেকে নিউ ইয়র্ক সিটির সকল সাবওয়ে রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে এবং প্রতিটি সাবওয়ে 24 ঘন্টার অন্তর অন্তর এটা পরিষ্কার করা হবে এবং ডিস্যানিটাইজড করা হবে। তো এটা খুব একটু মানে গুরুত্বপূর্ণ দিক। নিউ ইয়র্ক শহরে সিটিতে আর কখনো এই ধরনের কর্মকাণ্ড হয়নি এবং এটা খুব একটা ব্যাপক আয়োজন। আর গভর্নর আজকে সেটা নিয়ে বেশি কথা বলেছেন। তিনি যেটা মূলত বোঝাতে চেয়েছেন যে সমস্ত এসেনশিয়াল ওয়ার্কাররা, বিশেষ করে হেলথ সেক্টরে এবং বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন, যারা সাবওয়ে ব্যবহার করছেন, তাদের জীবনের নিরাপত্তাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটার কথা ভেবেই উনি এই কাজটি করার নির্দেশ দিয়েছেন এমটিএ কর্তৃপক্ষকে এবং খুব দ্রুত এই কাজটি হচ্ছে। কারণ আপনারা হয়তো অনেকে জানেন, এই সপ্তাহের শুরুর দিকে ডেইলি নিউজ একটা বিশাল প্রতিবেদন ছেপেছে, যেটা পৃথিবীর অন্য অনেক দেশের সংবাদপত্র পরবর্তীতে ছাপা হয়েছে, যে নিউ ইয়র্ক সিটির সাবওয়েটি মূলত গৃহহীনদের আবাসস্থলে পরিণত হয়েছে। এবং সেই কারণে এই গভর্নর যখন এই সংবাদটি দেখেন, তখন তিনি খুব ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংবাদিক সম্মেলনে এবং 72 ঘন্টার ভিতরেই তিনি এই সাবওয়েকে ক্লিন করার একটা নির্দেশনা দেন এবং সেটা বাস্তবায়ন করতে যাচ্ছেন আগামী 6 তারিখ থেকে। তো এই সময় কিন্তু যারা 1টা থেকে, এবং দেখুন কত মেথডিক্যাল নিউ ইয়র্ক সিটি ট্রানজিট অথরিটি, তারা গত কয়েক সপ্তাহ ধরে তারা স্টাডি করেছে যে রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত কি ধরনের মানুষ, কি পরিমাণ মানুষ এই সাবওয়ে ব্যবহার করে। এবং তারা যেটা পেয়েছেন সেটা হচ্ছে যে প্রায় 10 থেকে 12,000 মানুষ এই সাবওয়ে ব্যবহার করে। তাদের যাতে কাজে যেতে বিঘ্ন না ঘটে কিংবা কাজ থেকে বাসায় ফিরতে বিঘ্ন না ঘটে, সেই জন্য অতিরিক্ত ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়েছে, উবার থেকে আরম্ভ করে। কিন্তু এইটার জন্য একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে, যারা বাস নিতে চান তারা নিতে পারেন এবং বাসগুলোকে এমন ভাবে সিনক্রোনাইজ করা হচ্ছে যাতে বেশিক্ষণ কোথাও কাউকে দাঁড়িয়ে থাকতে না হয়। আর যারা বাস নিতে চান না, তারা প্রাইভেট ট্রান্সপোর্টেশন নিতে পারেন, সেটা এমটিএ কর্তৃপক্ষ পে করে দেবেন তাদের। হ্যাঁ, এই হচ্ছে একটি জিনিস। আর আরেকটি জিনিস যেটা আমার মেডিকেল সাইডে যেটা আজকে গভর্নর কুমো বলেছেন, উনি হতাশাও ব্যক্ত করেননি, খুব আশাবাদও ব্যক্ত করেননি, উনি মাঝখানে ছিলেন। উনি যেটা বলার চেষ্টা করছেন যে গত 2 দিন ধরে মৃতের হার
200-300 নিচে চলে আসলো, এটা কিন্তু ফ্ল্যাট দাঁড়িয়ে আছে। এর আগের দিন 10 ছিল, 10টা কমেছিল 289 কি 90, গতকালকে 300 থেকে একজন কম বোধহয় এইভাবে। কিন্তু উনি এটাকে ফ্ল্যাট বলছেন, উনি বলছেন যে যেই গতিতে এটা নেমে যাওয়ার কথা সেই গতিতে এটা নামছে না। তার অর্থ দাঁড়াচ্ছে এটাই যে আগামী আমরা যেটা আশা করছি, অনেকেই খুব উদ্বিগ্ন হয়ে আছি যে 15 তারিখ হয়তো লকআউটটা উঠে যাবে কিংবা শেল্টার ইন প্লেসটা থাকবে না, কিন্তু আজকে গভর্নরের যে বক্তৃতা আমি যে চেহারা আমি দেখলাম তাতে মনে হচ্ছে উনি স্যাটিসফাইড না। এবং আরেকটা জিনিস মনে রাখেন যে কোনো শেল্টার ইন প্লেস কিংবা লকআউট তুলতে হলে 14 দিন ধরে 3টে ইন্ডিকেটর ক্রমশ নেমে যেতে হয়, কিন্তু আজকে 2 তারিখ চলে গেছে, অতএব আর 13 দিন বাকি আছে। যদি আরেকদিন একটা ইন্ডিকেটরও কমে যায়, মানে কমে তাহলে কিন্তু নিউ ইয়র্ক সিটিতে শটডাউনটা উঠছে না। এটা এখন বলাই বাহুল্য, বলাই যায়। আরেকটি যেটা তিনি বলেছেন যে একটি ক্ষেত্রে তিনি বলেছেন যে আমরা এতদিন যেটা মনে করতাম যে কুইন্স সবচেয়ে বেশি টার্গেটেড মানে আক্রান্ত এলাকা, সেটি নয়। গভর্নর আজকে বলেছেন এটা ব্রঙ্কস, নিউ ইয়র্ক সিটিতে ব্রঙ্কস সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা। এবং আরেকটি কথা যেটা আমরা অনেক আগেই অনেকে বলেছি, একবারই অনুষ্ঠানে বলেছি, যে অনেকেই আর কুইন্স কিংবা ব্রুকলিন কিংবা ব্রঙ্কসের হাসপাতাল থেকে ম্যানহাটনের হাসপাতালের দিকে যাচ্ছেন বেশি, এটা গভর্নর আজকে স্বীকার করেছেন। এবং গভর্নর বলছেন যে সিটির প্রায় রোগীদের প্রায় 16.7%, মানে শতকরা 16%-এরও বেশি মানুষ ম্যানহাটন হসপিটালে চিকিৎসা নিতে যায়। আরেকটি কথা মেয়র বলেছেন যে পর্যায়ক্রমে যে খোলার ব্যবস্থা তিনি চিন্তা ভাবনা করছেন সেটি খুব মেপে করা হবে এবং সেটি সম্পূর্ণ ডাটা নির্ভর। যদি মেডিকেল তথ্য যেটা তারা বিভিন্ন হসপিটাল থেকে কালেক্ট করছেন সেটা যদি তাদের পক্ষে ডিসিশন নেওয়ার পক্ষে সহায়ক না হয়, তারা সেই ডিসিশন নেবে না। কারণ তিনি নিউ ইয়র্ক শহরের, নিউ ইয়র্ক স্টেটের কোনো মানুষের জীবন নিয়ে ঝুঁকিতে ফেলতে চান না, এই কথা গভর্নর বারবার বলেছেন। আরেকটি কথা যে অর্থনীতির ক্ষেত্রে যেটা তিনি বলেছেন যে তিনি নিউ ইয়র্ক সিটির স্টেটের বাজেট খুবই খারাপ, $12 মিলিয়ন শর্ট। নিউ ইয়র্ক সিটির মেয়রও বলেছেন তার বাজেটে $8 বিলিয়ন শর্ট। এবং আজকে যখন মেয়রকে সিএনএন ইন্টারভিউ করছিল তখন সিএনএন সাথে সাথে আজকে আরেকজন হোয়াইট হাউস কর্মকর্তা যিনি প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা, তার মুখ থেকে একটা কোট আনলো যে প্রেসিডেন্ট চাচ্ছেন না আরেকটি চতুর্থ স্টিমুলাস, প্রেসিডেন্টের সেই আগ্রহটি এখন নেই। এ কথা বলার পর মেয়র খুব ক্ষুব্ধ হয়ে যান এবং তিনি বলেন তো যারা আমেরিকার ইকোনমি গড়ার কথা বলছি তারা যদি সাহায্য না পাই তাহলে ইকোনমিটা গড়বো কিভাবে। এবং উনি মেয়র ক্ষোভের সাথে আজকে আরেকটি কথা বলেছেন যে এয়ারলাইন ইন্ডাস্ট্রিকে সরকার, ফেডারেল গভর্নমেন্ট $50 বিলিয়ন দিয়ে সাহায্য করছে। সেখানে সিটি, আমেরিকার বিভিন্ন নিউ ইয়র্ক সহ বিভিন্ন সিটি এবং স্টেট গুলো যেভাবে এখন সংকটে পড়েছে, সেই সংকটের ব্যাপারে সরকার, ফেডারেল গভর্নমেন্ট তেমন কিছু বলছে না। আর মেয়র আরেকটি কথা, গভর্নর আরেকটি কথা বলেছেন যে তিনি চান যে নিউ ইয়র্ক শহরে এবং নিউ ইয়র্ক স্টেটে যে মাস্ক যে নিয়মটি আছে এবং যে আমাদের যে ডিস্টেন্সিং, সেই ডিস্টেন্সিংটা যাতে কঠোরভাবে মেনে চলি আমরা। তবে তিনি নিউ ইয়র্ক বাসীকে, নিউ ইয়র্ক স্টেটের সকল মানুষকে খুব ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন যে তাদের কোঅপারেশন ছাড়া এই যে অবস্থায় আমরা মার্চের 24 তারিখে ছিলাম সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হতে পারতো না। আমরা নিউ ইয়র্ক বাসীর প্রতি, নিউ ইয়র্কের স্টেটের সকল মানুষের প্রতি কৃতজ্ঞ। আর আরেকটি কথা মেয়র যেটা বলার চেষ্টা করেছেন, আজকে তিনি স্পষ্ট বলেছেন যে এই নিউ ইয়র্ক বাসীর জীবনের নিরাপত্তার জন্য যা কিছু করতে হয় তিনি তা করবেন। আর ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে তিনি সাহায্য আশা করেন, কিন্তু ফেডারেল গভর্নমেন্টকে তিনি সেইভাবে আজকে সমালোচনা করেননি। আর আমরা যদি ফেডারেল গভর্নমেন্টের দিকে যেতে চাই তাহলে আজকে ন্যান্সি পেলোসি এবং মিচ ম্যাককনেলের ভিতরে একটা সহযোগিতার একটা আশা দেখা যাচ্ছে কিছু বিলের ব্যাপারে, কিন্তু তারা দুইজনের কেউই এই ব্যাপারে স্পষ্ট করে কোনো কথা এখনো বলছেন না। আর যেটি শেষ করার আগে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক শহরে মৃতের হার কমছে খুব সামান্য, আপনার হসপিটালে অ্যাডমিশনের কমে যাচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই সহায়ক না। অতএব আমাদের সকলকে এই যে এখন যে আমরা যেভাবে শেল্টার ইন প্লেস, লকআউট আছি, প্রয়োজন ছাড়া, একেবারে নেহাজ প্রয়োজন না হলে আমরা বের হচ্ছি না, আর সেই কাজটি করতে হবে। আর কমোডিটির খবর যেটা আজকে আমি একটা নিজেই সরেজমিনে একটা জিনিস দেখেছি যে দীর্ঘদিন ধরে মানুষ যখন দেশে অর্থ প্রেরণ করতে পারছে না সরকারি পথে, আজকে সোনালী এক্সচেঞ্জ ওপেন করেছে। আমি সোনালী এক্সচেঞ্জে গিয়েছিলাম দুপুরবেলা, আর সেখানে দেখলাম প্রচুর লাইন, তবে খুব খুব শৃঙ্খলার সাথে। এই প্রথম আমি দেখলাম কোন প্রতিষ্ঠানে মানুষ শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়িয়ে তাদের কাজগুলো সেরে নিচ্ছে। এখানে কোনো পুলিশ নেই, কেউ কোনো বাধাও দিচ্ছে না,
স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তারা সেই কাজটি করছে। এবং আমি অনেকের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যে কথাটা আমি গুরুত্বের সাথে শুনেছি সেটা হচ্ছে অনেকের কাছে জাকাতের টাকা জমে গেছে, তারা জাকাতের টাকা পাঠাতে চান দেশে, সেই জন্য অনেকে সেখানে গিয়েছেন। এবং সোনালী এক্সচেঞ্জও খুব সতর্ক এবং প্রতিটি ব্রাঞ্চে এই কাজটি শুরু হবে অর্থ প্রেরণের, এটি খবর। আর কিছু কিছু দোকান খুলতে শুরু করছে বিপণী, রেস্টুরেন্ট ছাড়া বাকিরা তেমন একটা আগ্রহ নাই এখনো। আর আরেকটি কথা যেটা আমি জানি না আমাদের অ্যাকাউন্টেন্টরা কেউ বলতে পারবেন কিনা, আমি বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, কেউই কোন রকম স্মল বিজনেস লোন কিংবা পে চেক প্রোটেকশন কিংবা ইআইডিএ লোন পেয়েছেন বলে আমি এখনো শুনিনি। আমার মনে হয় আমাদের কমিউনিটিতে এই জিনিসটা অনেকটা পিছিয়ে আছি আমরা। এই বিষয়টা নিয়ে আমাদের কমিউনিটিতে একটা সম্মিলিত প্রচেষ্টা উচিত। সকলকে ধন্যবাদ, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, ইউ আর গ্রেট অলওয়েজ। আমাদের সাথে যুক্ত আছেন জনাব নাজমুল আলম, অ্যাটর্নি নাজমুল আলম, যিনি আপনাদের ইমিগ্রেশন বা এই যে স্টিমুলাস প্যাকেজ বা আনএমপ্লয়মেন্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি দর্শকদের একটি বিষয় অনুরোধ করব, আমি দেখতে পাচ্ছি এখানে শত শত দর্শক, অগণিত দর্শক আমাদের সাথে আছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো অনুগ্রহ করে প্লিজ মাত্র 20 সেকেন্ড বা 30 সেকেন্ড লাগবে, আপনার অনুষ্ঠানটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, তাহলে আরো শুনতে পাবে এবং তারা উপকৃত হবে। আমরা এখন যাচ্ছি ডক্টর মনিবুর রহমান খান, ওনার কাছে। ডক্টর মনিবুর রহমান খান, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি জানেন যে এই করোনা ভাইরাস এটা আমাদের কমিউনিটির পুরো চিত্রটাকে বদলে দিয়েছে। আমরা 200 শতাধিক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন, তারা তাদের প্রিয়জনকে থেকে চলে গিয়েছেন, তাদের প্রিয়জনরা, অনেক বাচ্চা এতিম হয়ে গিয়েছে, অনেক পরিবার স্বামী হারা হয়েছে, অনেক সন্তান পিতৃহারা হয়েছে, অনেক ভাই তার বোনকে হারিয়েছে, বোন ভাইকে হারিয়েছে। এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর মধ্যে অনেকে কাজ নাই, অনেকের সঞ্চিত কোনো ব্যাংকে ব্যালেন্স নাই, নানান ধরনের সমস্যার মধ্যে অনেকে আছেন। এই অবস্থায় সবসময় এটা টেনশন, দুশ্চিন্তা, নাইটমেয়ার অনেকের মধ্যে কাজ হচ্ছে। এবং আমাদেরকে অনেকে, একজন সেদিন ফোন করেছিলেন যে উনি যখনই ঘুমানোর পরেই উনি দুঃস্বপ্ন দেখেন, উনি বিভিন্ন ধরনের জিনিস দেখেন, যা দেখে উনি আটকে ওঠেন এবং ঘুম থেকে বিড়বিড় করে অনেক সময় চিৎকার করে উঠেন। উনি কি করবেন? তো আপনি তো চিকিৎসা বিশেষজ্ঞ, আমার মনে হয় যে এই যে ক্রাইসিস টাইম, এই ক্রাইসিস টাইমে একজন চিকিৎসক হিসেবে আপনি কি বলবেন যারা এই ধরনের সমস্যা আছেন? আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি টাইম টিভিকে এবং আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং এই সব গুণী লোকজনের সাথে এই আলোচনাটা শেয়ার করার জন্য। তো আজকে আমাদের মেইন, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে করোনা ভাইরাসের জন্য যে মেন্টাল হেলথ এফেক্টটা হচ্ছে, যেটা মানসিক সমস্যাটা হচ্ছে, মানে এখন কিন্তু করোনা ভাইরাস সম্বন্ধে কিন্তু অনেকেই জেনে গেছে, কিন্তু মানে তারা টিভি দেখছে, তারা সংবাদে আপনাদের নিউজ দেখছে, সংবাদপত্র পড়ছে, এটা একটা মহামারী আকারে হচ্ছে কিন্তু, এবং হোল ওয়ার্ল্ড ইজ এফেক্টেড অ্যাকচুয়ালি। আমরা কিন্তু আগে আমাদের এই ধরনের কোনো আইডিয়া ছিল না, পুরো জিনিসটা ওলট পালট হয়ে গেছে আর কি, জীবনধারা সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে আর কি। এখন করোনা ভাইরাসের জন্য একটা ফিজিক্যাল প্রবলেম তো আছেই, এটা মারাত্মক প্রবলেম, যেটা আপনি বললেন যে মারাত্মক ভাবে যাচ্ছে, মানে সেখানে মৃত্যুবরণ হচ্ছে। তো ওই 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 জনগণগুলো এফেক্টেড হচ্ছে, কিন্তু তার সাথে সাথে মানসিক এফেক্টটা কিন্তু শুধু যাদের করোনা ভাইরাস হচ্ছে তারা না, কিন্তু আনুষঙ্গিক তাদের আশেপাশে যারা আছে, ইভেন একটা ফ্যামিলিতে যদি করোনা ভাইরাস যদি নাও থেকে থাকে, কিন্তু এই সংবাদের জন্য, এই বিভিন্ন কারণের জন্য ওদের এই বিভিন্ন মানসিক সমস্যা হচ্ছে। যখনই আমি কোনো একটা ডিজিজ সম্বন্ধে যদি আলোচনা করতে চাই, তারপর আমি মানে সহজভাবে বোঝাবার জন্য আমি একটু ভাগ করে নিই যে উপসর্গগুলো কি, মানে সিমটমস গুলো কি, তারপরে হচ্ছে কারণগুলো কি এবং এর প্রতিকারটা কি। এইভাবে এগুলো হয়তো জিনিসটা একটু বোঝার জন্য সুবিধা হবে। এখন এই করোনা ভাইরাসের জন্য যেসব সিমটমস গুলো হচ্ছে, যেমন আপনি কিন্তু উচ্চারণ করলেন ডিপ্রেশন, এংজাইটি, নার্ভাসনেস, একটা ভয়, ভীতি, প্যানিক অ্যাটাক, এগুলো কিন্তু সবাই বলছে। কিন্তু এখন আপনি যদি আরো ভাগ করে নেন, কিছু কিছু লোকদের অলরেডি মানসিক সমস্যা আছে, কিন্তু ওদের কিন্তু একটু বেশি হচ্ছে, এক্সাজারবেটেড হচ্ছে। আর কারো কিন্তু কোনো সময় কিন্তু কোনো মানসিক সমস্যা ছিল না, কিন্তু তাদের ভিতরে কিন্তু হচ্ছে। এখন আমি মাঝে মাঝে কিন্তু ফোন পাচ্ছি, অনেক সময় আমার রেগুলার পেশেন্ট যারা আছে তারা তো আমাকে ফোন করছেই, কিন্তু তাছাড়াও কিছু রেফারেল পাচ্ছি, কিছু বন্ধু বান্ধব, কিছু আত্মীয় স্বজন ওই একটা রেফারেল দিচ্ছে যে একটু আপনি ফোন করে দেখেন, এই অবস্থা হচ্ছে, জীবনে কখনো কোনো প্রবলেম ছিল না, তা এখন এই সমস্যাগুলো হচ্ছে। তা আপনি যখন ওদের সাথে কথা বলবেন বা আমি যখন কথা বলি, তো ওদের প্রথমে আমি চেষ্টা করি যে কোনো ইন্টারাপশন ছাড়া দেখি ওনারা কি বলে। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইন্টারাপশন ছাড়া
কারণ আই ডোন্ট ওয়ান্ট টু পুট এনি ওয়ার্ডস ইন देयर মাউথ। যতক্ষণ পর্যন্ত তারা কথা বলতে চায় আমি দেখতে চাচ্ছি যে তাদের সিমটমস গুলো কি হচ্ছে। যেমন অনেকে বলে তারা হয়তো ইনিশিয়ালি কিন্তু কখনোই বলছে না যে আমার কিন্তু আতঙ্ক হচ্ছে করোনা ভাইরাসের জন্য, তারা বলছে যে ইদানিং হচ্ছে ঘুম হচ্ছে না, দুঃস্বপ্ন যেটা আপনি বললেন যে নাইটমেয়ার্স, কেমন যদি অস্বস্তি লাগছে, ভয় ভীতি লাগছে। তখন আমি আরো চিন্তা করছি যে আচ্ছা বলেন দেখি মানে কতটুকু বলা যায় আর কি। তারপরে বলে যে আমার আসলে ভয় লাগছে। আচ্ছা আপনি বলেন তো কিসের জন্য আপনার ভয়টা লাগছে? না ভয় লাগছে এখনো কিন্তু যে লকডাউনের কথাটা কিন্তু এখনো আসছে না, কিন্তু ভয় লাগছে এটা কিন্তু রিয়েল সিনারিও, কিন্তু যে ভয় লাগছে যে আমার এখন কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে, ওই দিকে যাচ্ছে, কিন্তু মানে এটা কজ, এতক্ষণ ছিল সিমটমস উপসর্গ, এখন কোন কারণের জন্য আমার কাজ নাই, আমি কিন্তু ভয় পাচ্ছি যে আমার কাজ থাকবে কি থাকবে না। প্রথমে আমাদেরকে বলা হলো যে তোমাদের কাজ হয়তো 6 সপ্তাহ পর্যন্ত আমরা দেখবো। এখন এই জিনিসটা যেহেতু বেশি করে হচ্ছে এখন আমার একটা ভয় লাগছে আর কি। এটা হচ্ছে এই সিমটমস গুলো। তারপরে মনে করো আরেকটা সবচেয়ে যেটা মারাত্মক যেটা হচ্ছে সাইকোসিস, যেটা টোটালি ডিপ্রেশন এংজাইটি ছাড়াও সাইকোসিসটা হচ্ছে যে টোটালি ইরেশনাল বিহেভিয়ার, অসংলগ্ন, যেটা আগে কখনো ছিল না। যেমন একটা ফ্যামিলির সাথে কথা হলো যে তার রিলেটিভ একজন মারা গেছে, খুব রিসেন্টলি রিলেটিভ মারা গেছে, এবং সেটার জন্য উনি অনবরত যে ব্যবহারগুলো উনি আগে কখনো করেননি, হঠাৎ করে প্রচন্ড ভাবে নামাজ পড়া শুরু করলেন। ঠিক আছে, নামাজ পড়া শুরু করলেন কিন্তু একটা লিমিটেশনের বাইরে কিন্তু। তারপরে জীবনে ভদ্রলোকের বয়স হয়তো 50-54 হবে, জীবনে কখনো ওনার হ্যালুসিনেশন হয় নাই। হ্যালুসিনেশন হচ্ছে যে আপনার আশেপাশে কেউ নেই কিন্তু আপনি ভয়েস শুনছেন, আপনি আশেপাশে কিছু নেই আপনি দেখছেন। তো এই সিমটমস গুলো ইউজুয়ালি ওনার ছিল না। এটা হয় কি মনে করেন স্কিজোফ্রেনিয়া যদি হয় 20-25 ইয়ার্স এর বয়সে এই সিমটমস গুলো শুরু হয়, তখন দেখা গেল যে উনি ভয়েস শুনছেন, বিড়বিড় করে কথা বলছেন। তা আমি ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলার চেষ্টা করলাম, আরেকজন ডক্টর ছিল একটা 3-way লাইনে, আমার কিন্তু রেগুলার পেশেন্ট ছিল না। উনি কিন্তু অ্যাকর্ডিং টু দ্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান দ্যাট দিস পেশেন্ট নেভার হ্যাড এনি সাইকিয়াট্রিক প্রবলেম। তো বললেন যে উনি একটু কানেকশন করেন, তো কথা বললাম। ভদ্রলোক কিন্তু কথা বলছে না, ভদ্র মহিলা কথা বলছে। তখনই বোঝা যাচ্ছে যে দিস ইজ নট নর্মাল বিহেভিয়ার, যে তোমার সাথে ডাক্তার কথা বলতে যাচ্ছে। যখনই কথা বলতে যাচ্ছে উনি ফোনটা কেটে দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে ওনার কি আগে কখনো সাইকিয়াট্রিক প্রবলেম ছিল? আগে কখনো ছিল না প্রবলেম। আরেকটা মারাত্মক জিনিস করছে, সেটা সে ঘর থেকে বাইরে চলে যাচ্ছে। তখন আমি ফ্যামিলি মেম্বারকে বুঝছিলাম যে দিস ইজ ভেরি রিস্কি বিহেভিয়ার। ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, ভয় ভীতি আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারবো, কিন্তু সাইকোটিক বিহেভিয়ার যেটা অ্যাবনর্মাল বিহেভিয়ার সেটা যদি অতিরিক্ত হয় সেটা কিন্তু ওই মেডিকেশনে আপাতত এই অবস্থায় যখনই সেফটি হচ্ছে নাম্বার 1 ইস্যু। যখনই কোনো সেফটি ইজ জিওপার্ডাইজ, যখনই সেফটি ইনভলভমেন্ট হয় উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আমি ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলার চেষ্টা করলাম, আমি জাস্ট আই ওয়ান্ট টু এনশিওর সেফ কিনা। প্রথমে জিজ্ঞেস করলাম যে বাসায় ছোট ছোট ছেলে মেয়ে আছে কিনা। কারণ উনি তো সাইকোটিক, উনি তো বুঝতে পারছেন না যে উনি কি করছেন না করছেন। তারপর আরেকটা আমি বোঝাবার চেষ্টা করলাম যে দেখেন উনি যে ঘর থেকে বাইরে চলে যাচ্ছেন, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বা হঠাৎ করে এমনও হতে পারে একটা অ্যাম্বুলেন্স আসলো ওনাকে নিয়ে গেল। আমরা পারতপক্ষে এই অবস্থায় সবাই কিন্তু চাচ্ছে হসপিটালটাকে অ্যাভয়েড করার জন্য। হসপিটাল ওভারওয়েলম, মানে আমরা যে প্রথম বক্তা যিনি বললেন হসপিটাল কিন্তু ওভারওয়েলম, মানে ইলেকট্রিক প্রসিজার্স গুলো কিন্তু সমস্ত কিন্তু বন্ধ, যতটুকু ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া কিন্তু হসপিটালে নেওয়া হচ্ছে না। আপনি কিন্তু জানবেন, দেখেন এই জামাইকাতে এখানে এমন অনেক হিস্ট্রি আমি শুনেছি যে অ্যাম্বুলেন্স কল করা হয়েছে, ইএমটি পার্সোনাল আসছে, যেটা আমেরিকার ইতিহাসে কখনো হয়নি। কিন্তু অ্যাম্বুলেন্স আসার সঙ্গে সঙ্গে ওরা কোনো প্রশ্ন করতো না, ওরা হসপিটালে নিয়ে যেত। এখন এমনও ঘটনা দেখা গেছে যে ওদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ তোমার পালস অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে, যতক্ষণ পর্যন্ত না অবস্থা খারাপ হবে ততক্ষণ পর্যন্ত তুমি হসপিটালে নিবে না। এটা একদম দিস ইজ এক্স্যাক্টলি ট্রু। তখন ওরা আমার সাথে যোগাযোগ করে যে এটা, আমি তখন বললাম যে ঠিক আছে, হ্যাঁ এটা দিস ইজ অ্যানাদার সিনারিও। তা আমি ওটা বোঝাবার চেষ্টা করলাম যে দেখেন যদি ওষুধে কাজ হয়, যদি আমি পেশেন্টকে দেখি নেই, আমি একটা ওষুধ দিচ্ছি, কিন্তু এই পেশেন্ট কি ভায়োলেন্ট? বলে না, পেশেন্ট ভায়োলেন্ট হয় না। আর ঠিক আছে, যদি পেশেন্ট ভায়োলেন্ট না হয় আমরা ম্যানেজ করব, কিন্তু পেশেন্ট গেট ভায়োলেন্স, মানে পেশেন্ট ভায়োলেন্স হয়ে এক আত্মীয়কে ওই বাসার একজনকে, তখন আর কিন্তু রক্ষা হলো না, তখন আমরা ওটা পাঠাতে হলো। এই ধরনের সিমটমস হচ্ছে যার আপনি যদি শেষ করতে পারবেন না,
হ্যাঁ, আবার দেখেন এমনও দেখা গেছে কিন্তু আপনার এই নিউজে লাস্ট উইকে এক ডক্টর কমিটেড সুইসাইড। ইয়েস, একজন ডক্টর, শি ইজ এ ডিরেক্টর, উনি কমিটেড। এই যে এটা অনেকটা হচ্ছে কি যে এই যে ওয়ার ভিকটিম, ভিয়েতনাম ওয়ার ভিকটিম, পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা কিন্তু এই যে এখন যে ট্রমাটা হচ্ছে এটা কিন্তু একটা যুদ্ধের মতো কিন্তু। হ্যাঁ, যদিও কোনো আমরা ভাইরাস দেখছি না, কিন্তু টোটাল এনভায়রনমেন্ট ইজ লাইক ওয়ার। এই যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স, হেলথ কেয়ার প্রফেশনাল, এসেনশিয়াল ওয়ার্কার্স, এরা যে যাচ্ছে ওখানে, এরা এই ধরনের এনভায়রনমেন্টে কিন্তু কখনোই কাজ করে নাই, কিন্তু সবাই আমরা ইনভলভ। এই ধরনের সিচুয়েশনস নেভার এক্সিস্টেড বিফোর। দ্য টপ ফ্রম ডে টু নাইট we have to bear, আমাদের এটা আমাদের সহ্য করতে হচ্ছে। এবং এই নর্মটাই কিন্তু নর্মাল, এই যে চেঞ্জটা, এটা কিন্তু আস্তে আস্তে নর্ম হচ্ছে। এটা কিন্তু বারবার টিভিতে বলা হচ্ছে যে আমরা কিন্তু একসেপ্ট করছি। এই যে লকডাউন, আপনি যে বললেন যে লকডাউনের কথা, যে লকডাউন কবে খুলবে, হ্যাঁ, এটা এভরিথিং ডিপেন্ডস অন স্ট্যাটিস্টিক্স। যখন সেফটি হবে তখন এটা। এখন এগুলোর জন্যই কিন্তু এখন এগুলো হচ্ছে উপসর্গ। এখন যদি কারণ যদি আপনি জানতে চান, কারণ হচ্ছে আমরা সবাই জানি কারণ। এখন যদি বিস্তারিত ভাবে বলি, আইসোলেশন, অনেক অনেক টার্ম কিন্তু আগে আমরা জানতাম না। কোয়ারেন্টাইন, লকডাউন, সোশ্যাল আইসোলেশন, ফিজিক্যাল আইসোলেশন, উই হ্যাভ টু মেইনটেইন ডিসটেন্স, 6 ফুটের মধ্যে গ্যাপ থাকতে হবে। এই কথাগুলো কিন্তু কোনো হাত করা যাবে না, হ্যান্ডশেক করা যাবে না, এটা আমরা কখনোই ভাবতে পারি নাই। হ্যাঁ, এই যে লকডাউনের জন্য সবাই ঘরে বন্দি। এখন যদি আপনি এটা বিস্তারিত আলাপ করেন, এই আলাপের কোনো শেষ নাই, কোনো কাজ নেই। অনেক যারা লাকি, যারা যারা কাজ আছে তারা কাজে যাচ্ছে, কিন্তু যখন কাজে যাচ্ছে ওই আবার সেম এনভায়রনমেন্টে। এখন এই যে পলিসি এভরি টাইম চেঞ্জ হয়। যখন আমরা প্রথমে যেতাম আমাদেরকে বলা হলো টেম্পারেচার, তোমাদের টেম্পারেচার চেক করতে হবে ওয়ান্স এ মান্থ। এখন আমাদের হসপিটালে অর্ডার আসছে এভরি ডে তোমার টেম্পারেচার চেক করতে হবে। হ্যাঁ, তো এই যে এই ডিফারেন্ট চেঞ্জের সাথে আমাদের মানে নিতে হচ্ছে। এই যে এখন লকডাউনের কথা যদি বলেন, আইসোলেশন করার কিছু নাই, সবাই এক ঘরে। হ্যাঁ, এর মধ্যে যদি কারো কোনো করোনা ভাইরাস হয়, তাহলে আপনি জাস্ট চিন্তা করে দেখেন সে আইসোলেশনটা তার জন্য সত্যি কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক রুমে হয়তো একটাই বাথরুম আছে, একটা রুম আছে বা দুটা রুম আছে। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে নিউজ দেখছে। হ্যাঁ, এই যে প্রত্যেক দিন একটা নিউজ দেখছে, একই কথা বারবার শুনছে, এটা একটা সাইক্লিক আকারে কিন্তু তার এংজাইটি ডেভেলপ করতেছে। আর যখনই কিন্তু আপনি অ্যাংশাস হচ্ছেন, তখন এটা কিন্তু আপনাকে খর্ব করে নিচ্ছে, আপনাকে মেন্টালি প্যারালাইজ করছে। আপনি এংজাইটি হচ্ছেন এবং এংজাইটির জন্য আপনি কিন্তু ডিসিশন নিতে পারছেন না, নার্ভাসনেস হচ্ছেন এবং একটা ব্রেকডাউন হচ্ছে। এটা কারণ। তারপরে অর্থনৈতিক সমস্যা, হ্যাঁ, আমার চাকরি হবে কি হবে না। আরো সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, স্কুলিং, ওদের স্কুল টোটালি ক্লোজ, বাচ্চারা বোর্ড ফিল করতেছে। আবার এমন অনেক ফ্যামিলি আছে যারা বাচ্চাদেরকে বেবি সিটিং করছে এবং তারা কাজে যাচ্ছে। এটা আমার হসপিটালেই আছে। বাচ্চারা যেহেতু স্কুলে, এখন স্কুল নাই, তাহলে একজন প্যারেন্টকে স্যাক্রিফাইস করতে হচ্ছে কাজের জন্য। এবং দিস ইজ রিয়েল পিকচার, যে মা কাজ করবে নাহলে বাবা কাজ করবে। পরে ওরা দিস আর অল কম্প্রোমাইজ, দিস আর অল রিয়েল ইভেন্টস আমাদের ডে টু ডে লাইফে। তখন কম্প্রোমাইজ করলো যে ঠিক আছে, তার জবটা আমরা সিকিউর, যার বেনিফিট আছে সেই জব করবে, আর যার জবটা অতটা সিকিউর না তাকে বাসায় থাকতে হবে। আলটিমেটলি তাকে লে অফ করা হয়েছে বিকজ এতদিন তারা কি করতে পারেনি আর কি। তো অল দিস এই যে কম্প্রোমাইজ হচ্ছে আর কি, দিস আর অল ফ্যাক্টরস। এবং আরো অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। তারপরে আরেকটা হচ্ছে যে আমরা আমাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। এটা আরো মারাত্মক জিনিস। এমন অনেক ঘটনা আছে, আপনারা জানেন যে একবার একজন পেশেন্ট যদি হসপিটালে চলে যায়, কোনো ফ্যামিলি মেম্বার্স আর নট অ্যালাউড টু গো টু দ্য হসপিটাল। দিস ইজ ভেরি ট্রমাটিক। এটা যদি আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখেন, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে কোনো খবর পাচ্ছে না। যদি ভাগ্য ভালো থাকে, যদি আপনার চেনা পরিচয় কোনো লোকজন থাকে, তাহলে হয়তো কিছু একটা খবর আপনি পাচ্ছেন, কিন্তু সেটাও পারবেন না, কারণ অনেক হিপার আছে, কনফিডেন্সিয়াল ব্যাপার স্যাপার আছে টোটালি। তবুও এই হেলথ কেয়ারের যে ফার্স্ট লাইন ওয়ার্কাররা, তবুও তারা সেলফোনে পেশেন্ট আপনার আইসিইউ বেডে আছে, ওরা কমিউনিকেশন করছে আত্মীয় স্বজনদের সাথে। আর মর্মান্তিক হচ্ছে ওরা ডে টু ডে অনেক সময় ইনফরমেশন দিচ্ছে যে তোমরা বলো আমরা কি ভেন্টিলেটর থেকে অফ করবো কি অফ করবো না, এই ধরনের। তারপরে তার নেক্সট স্টেজ হচ্ছে যখন কোনো পেশেন্ট মারা যাচ্ছে, আপনি ডেড বডি ঠিক মতো উঠাতে পারছেন না, যেটা আপনার জীবনে আপনি চিন্তা করতে পারেন নাই যে এই ধরনের ঘটনা হতে পারে। হ্যাঁ, তারপরে কোথায় তার ফিউনারাল হবে, কোথায় তার, এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে না। কিন্তু আমার এমনও ঘটনা আছে যে তাদের অলরেডি একটা ফ্যামিলির একটা
লং আইল্যান্ডে তাদের ওটা কেনা আছে, কিন্তু ওরা পারমিশন দেয় নাই। ওদের যেখানে নিউ জার্সিতে নিয়ে যাচ্ছে এবং দেখার কোনো পারমিশন নেই, হয়তো ওরা 3-4 জনকে দিচ্ছে, আর বন্ধু বান্ধব সবাইকে হয়তো ওরা স্কাইপে দিচ্ছে। এই ধরনের মর্মান্তিক, দিস ইজ রিয়েলি ট্রমাটিক। So these are all factors. Yeah. So what is your suggestion to avoid any kind of যদি there 2 মিনিট আপনি বলতে পারেন? আচ্ছা, 1-2 মিনিট যদি আমি বলি, হ্যাঁ 1-2 মিনিট যদি বলি আমি, সেটা হচ্ছে একদম সংক্ষেপে। আমরা হিউম্যান মাইন্ড, আপনি যত ইনফরমেশন নিচ্ছেন এটা কিন্তু সার্কুলেট হচ্ছে। আপনার দরকার নেই 24 ঘন্টা আপনার টিভি সামনে বসে থাকার দরকার নেই, 24 ঘন্টা আপনার এই ইনফরমেশন নেওয়ার দরকার নেই। ইয়েস, ইনফরমেশন ইজ নেসেসারি যাতে আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন। হ্যাঁ, আপনি সকালবেলা নিউজটা শুনলেন, বিকেলবেলা একটু শুনলেন, রাত্রে শুনলেন, আপনি পুরো আপডেটটা পেয়ে যাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। যত বেশি নিউজ দেখবেন তত বেশি প্রবলেম হচ্ছে। আপনি অন্যান্য এই করোনা ভাইরাস রিলেটেড নিউজ না দেখে আপনি অন্য নিউজ দেখেন। যদি আপনি নাটক দেখতে ভালো লাগে নাটক দেখেন, মুভি দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, বা আপনি মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করেন, আপনার যদি দোয়া দরুদ করতে ভালো লাগে, ধর্ম নীতি সমস্ত কিছু আপনি করবেন মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করার জন্য, তাহলে এটা হচ্ছে আপনি অ্যাভয়েড করছেন। আরেকটা জিনিস হচ্ছে রিকানেক্ট, বলা হচ্ছে রিকানেক্ট। আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার কিন্তু সবাই একসাথে ঘরে বসে আছেন, কিন্তু রিকানেক্ট করলে অনেক কিন্তু আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। কিন্তু একটা আপনি পুরাতন বন্ধুকে ফোন করলেন, দেশের বাড়ির আত্মীয় স্বজনকে ফোন করলেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, তাহলে একটা হচ্ছে যে আপনার অ্যাভয়েড সিইং দ্য নিউজ, রিকানেকশন, রুটিন। এই যে আপনি এখন টিভিতে প্রোগ্রাম করছেন, এটা হচ্ছে আপনার একটা রুটিন। এটা কিন্তু আপনি অবচেতন মনে আপনি সবাইকে নিয়ে আসছেন। করোনা ভাইরাসের এটা চলছে কিন্তু, রাইট? আমরা ওটা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমরা ইউ ক্যান নট ইগনোর। আমরা দুশ্চিন্তাটা সমস্ত একটু এনজাইটি থাকাটা ভালো, হ্যাঁ, কিন্তু আপনার একটা রুটিন লাইফ করতে হবে। সকালে ঘুম থেকে উঠবেন, এই জিনিসটাকে কিন্তু ভ্যাকেশন হিসাবে নেওয়াটা উচিত না। ভ্যাকেশন আপনাকে প্রস্তুত করতে হবে, ঠিক আছে আমার যদি কাজ না থাকতো আমি কি, আপনাকে একটা রুটিন ছক বানতে হবে। মানে ছক, যদি ছেলে মেয়ে থাকে তাদের সাথে পড়াশোনার ব্যাপারে আলাপ করতে পারেন, ফ্যামিলির সাথে আলাপ আলোচনা করতে পারেন, কি রান্না করা যায়। দেয়ার আর ডিফারেন্ট ওয়ে ইউ ক্যান মেইনটেইন দ্য রুটিন। তারপরে আরো শর্ট ভাবে যদি বলি, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আপনি আপনার নিজেকে টেক কেয়ার করলেই আপনি আপনার আত্মীয় স্বজনকে টেক কেয়ার করতে পারবেন। আপনি হালকা ব্যায়াম করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন। হ্যাঁ, এখন অনেকে বলে যে এটা আপনাদের সুবিধা অনুযায়ী। হ্যাঁ, মনে করেন আপনার বাসার সামনে অখাত জায়গা আছে, আপনি হাঁটলেন, কিন্তু এগেইন সেফ ডিস্টেন্স মেনটেন করে, 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে। এমন বলা আছে যেমন মনে করেন আপনি দৌড়াচ্ছেন হালকা, আপনার সামনে দেখে আপনার সামনে কেউ আসছে, আপনি ক্রস করলেন, রাস্তা ক্রস করলেন, মাস্ক থাকলে আপনি হচ্ছে কি এটা রেসপেক্ট করছেন, পুরো জিনিসটাকে আপনি রেসপেক্ট করছেন, যে আপনি সাবধানতা অবলম্বন করছেন এবং আরেকজনকে রেসপেক্ট শো করছেন। তাহলে ওই যে আপনার এক্সেসিভ নিউজ, রিকানেকশন, তারপরে আপনার রুটিন মেইনটেনেন্স, তারপরে হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই করোনা ভাইরাসের জিনিসটা থাকবে না, এটা একসময় চলে যাবে। আপনাকে পজিটিভ জিনিস আপনার মাইন্ডে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু শেষ করার নাই, কিন্তু এটা কিন্তু আপনি আলোচনা করতে 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 এটা করতেই হবে আর কি। হ্যাঁ, it is amazing the discussion you delivered. Unbelievable, very good. আমার মনে হয় যে আমাদের ভিউয়ার যারা তারা বিষয়টি এনজয় করেছেন এবং তারা অনেকেই বেনিফিটেড হবেন। আমরা দর্শক আবার অনুরোধ করব যে এই প্রোগ্রামটি আপনারা যারা দেখছেন ফেসবুকে তারা প্রত্যেকে শেয়ার করুন, তাহলে কি এই প্রোগ্রামের বেনিফিট পাবেন। আমি মনে করি আপনার যে সময় থাকে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, যদি সাথে থাকেন আমাদের আরো বেশি যাই। মাসুদ, আপনার কাছে যাচ্ছি। ডক্টর মাসুদ, আপনি যদি বলেন যে আপনার সময় হচ্ছে 1.5 মিনিটে, আমরা জানতে চাই যে what is your expert opinion, what is the situation in your city hospitals? আপনার মাসুদ, আপনার ফোন আপনার মিউট করা আছে, আপনার সাউন্ড না, শুনতে পাচ্ছেন না, আপনার সাউন্ড মিউট করা সাউন্ড। ওকে, আমার মনে হয় তাহলে আমরা খোকনের কাছে যাই। খোকন, আপনি কি শুনতে পাচ্ছেন? খোকন, আপনি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড মিউট করা। হ্যাঁ জি ওকে। সো আপনি তো দীর্ঘদিন থেকে বেশ এই এপিডেমিক শুরু হওয়ার পর থেকেই আপনি ওজন পার্ক এরিয়ায় মানুষের সাহায্যে সহযোগিতা করছেন, ফুড ডেলিভারি করছেন, ঘরে ঘরে যাচ্ছেন। হাউ ইজ দ্য সিচুয়েশন? কি ঘটনা আছে এর মধ্যে?
Assalamualaikum. Tahir bhai, thank you. Time TV is my favorite station, first and foremost. And secondly, I want to thank to all the panelists here. We are getting very resourceful information. Right now, the ground situation is very, very bad, especially as you know, Al Jazeera TV. They posted on their paper that Asian, South Asian, and Bangladeshi community has been hit the hardest. We started March 22nd. Our mission started March 22nd. বাংলায় বলা সম্ভব আপনার পক্ষে? জি 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 আমরা মিশনটা শুরু হয়েছে মার্চ 22nd। আমরা মার্চ 22nd প্রথম পার্কে আমরা এখান থেকে প্রথম শুরু করছি আমরা ম্যাক্স গ্লাভ দিয়ে শুরু করছি। সেকেন্ড উইক আমরা প্রতি ফ্রাইডে খাদ্যগুলো আমরা বিতরণ করছি প্রতি ফ্রাইডে। And then third week, first responder, lunch and dinner. We provided lunch and dinner to first responders. But right now, it is very bad for especially for Bangladeshi and Asian here in Ozone Park, Queens, and Jamaica, because mostly are taxi drivers and mostly are restaurant workers. Most of them did not get their unemployment checks, and most are not working. So it is a very hardship time for them now. Okay, so আপনারা এ পর্যন্ত আমি আরেকটা প্রশ্ন, এ পর্যন্ত কত লোক আপনারা খাবার সরবরাহ করেছেন? সাপ্লাই গ্রোসারিজ। খোকন, আপনি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় মামুন সাহেব আপনার ফোনটা বন্ধ করেন একটু, ফোনের সাউন্ড আপনার ডিস্টার্ব হচ্ছে প্রোগ্রামের মধ্যে। খোকন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি। হ্যাঁ, আপনারা কত লোককে আপনার খাবার সরবরাহ করেছেন? বর্তমানে আমরা more than 2000 আমরা প্যান্ট্রিতে আসছে, প্লাস আমরা more than 1500 লোক আমরা হ্যান্ড ডেলিভারি করছি। সিনিয়র সিটিজেন, ডিসেবিলিটি, যারা COVID-19 এর পেশেন্ট, more than 1500 আমরা ফিজিক্যাল হ্যান্ড ডেলিভারি ওরা বাসায় নিয়ে আমরা খাদ্যগুলো কোন এলাকায় করেছেন আপনারা? আমরা ওজন পার্ক করেছি, জামাইকা, ব্রঙ্কস, জ্যাকসন হাইট, এলমাস, কোনো এন্টায়ার নিউ ইয়র্ক সিটি আমরা ইনশাআল্লাহ সবই এলাকাতে আমরা 2-3 ফ্যামিলি করি আমরা খাদ্যগুলো আমরা ব্যানার এটা করেছেন। জি, কার উদ্যোগে এটা করেছেন? কার উদ্যোগে? আমরা 3-4টি সংগঠন আছে। একটা প্রথম হচ্ছে গিয়া ওজন পার্ক ব্ল্যাক অ্যাসোসিয়েশন, সেকেন্ডলি সিটি লাইন এলবার্ট লেন ব্ল্যাক অ্যাসোসিয়েশন, thirdly is COPPC, City Line Ozone Park Community Patrol, and ABCD, American Bangladeshi Community Development. এই 4টা সংগঠন আমরা একসাথে জড়িত একত্রিতভাবে কাজ করতেছি। We have reached more than 2000 families so far, and we are still continuing our mission, and we will try to reach most people as possible. Thank you. যদি কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, how they can contact you? যদি জাস্ট নাম্বারটা বলেন। আমরা ফেসবুকের মাধ্যমে পারবেন। আমরা ফেসবুক আমরা ফোন নাম্বারটা আছে, বা আমরা একটা ফেসবুকের মধ্যে পেজ আছে ওজন পার্ক ব্ল্যাক অ্যাসোসিয়েশন। এখানে গেলে সব ডিটেইলস গুলো আছে। কোন দিন আমরা প্রতি ফ্রাইডে আমরা প্যান্ট্রি 3টার সময় এখান থেকে আমরা খাদ্যগুলা ব্যাগের ভিতরে খাদ্যগুলো আমরা এখান থেকে বিতরণ করি। এন্ড প্রতি মানডে সিনিয়র সিটিজেন বা যারা ডিসেবল বা যারা আপনার COVID-19 ভিকটিম, ওরা যখন কলটা আসে আমরা কলটা এক্সামিন করি, আমরা ওরা বাসাতে আমরা আপনার খানাগুলো আমরা ডেলিভার করি। থ্যাংক ইউ সো মাচ। তাহের, আমি একটা প্রশ্ন করতে চাই খোকন। খোকন, এই যে মিলটা আপনারা প্রোভাইড করেন, ইট ইজ ফর এভরিডে অর অনলি মানডে এন্ড ফ্রাইডে? Well, basically আমরা প্রতিদিন আমরা যখন কলটা আসে আমার কাছে, আমরা কলটাকে আমরা এক্সামিন করি। এটা কি সিটি সাপোর্টেড মিল? জি না, এটা আমরা পার্সোনাল ফান্ডিং, প্লাস আমরা যে 3-4টা সংগঠন আছে সবাই আমরা জি হালাল ফুড। আমরা এটা কি কুকড লোকালি আপনাদের ওইখানে রান্না করা হয়? জি না, এটা আপনার ফ্রেশ প্রোডিউস, এটা কুক মিল না, হাট মিল না, এটা ফ্রেশ প্রোডিউস। ফ্রেশ প্রোডিউস আপনার ভেজিটেবল, টমেটো, ডাল, চানা, এগুলো ফ্রেশ প্রোডিউস। আমরা কোনো হাট মিল কুক না। ওকে, থ্যাংক ইউ। বাট বেসিক্যালি প্রতিদিন আমরা
আমরা এগুলো বিতরণ করি। যখন কলগুলো আসে, কলগুলো আমরা এক্সামিন করিয়া যদি কলগুলো ইম্পর্টেন্ট হয় আমরা লগে লগে আমরা চেষ্টা করি যে রাইট ওয়ে আমরা রেসপন্স করার জন্য। তো আমরা অনেক more than 2000 ফ্যামিলি আমরা অলরেডি রিচ করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মাসুদুল হাসান। আমার শুনতে পাচ্ছেন এখন? ঠিক আছে, জি আমি শুনতে পাচ্ছি। আপনি খুব সংক্ষেপে বলবেন আমাদেরকে, আমাদের অনেক গেস্ট আছেন, আমরা বাংলাদেশি যারা আটকা পড়েছেন তাদের বিষয়টা শুনতে চাই। আপনার কাছে যাব যে আজকের নিউ ইয়র্ক সিটি হসপিটালগুলোর অবস্থা কি এবং নতুন কোনো ব্রেক থ্রু আছে কিনা। ধন্যবাদ তাই ভাই আপনাকে। এবং প্রথমেই আপনার নর্থ ইস্টে আপনার ফোনটা একটু ধরে ছেড়ে দেন। এখন বলেন, জি বলেন। হ্যাঁ, নাজমুল ভাই যে কথাটি প্রথমেই বলেছে যে কথাটা কিন্তু এখন আশাব্যঞ্জক না, কিন্তু যেটা মে 15 তারিখে করার কথা ছিল, মে 31 কেন? আমার তো মনে হয় ইট ক্যান গো আপ টু দ্য লাস্ট উইক অফ জুন, কারণ অলরেডি আমার ছোট ভাই সাইকেট্রি সবকিছু বলে গিয়েছে। তো ওগুলো এবং রিপিট করার কোনো প্রশ্নই নাই এখানে। আমি যেটা বলবো যে হসপিটাল অ্যাডমিশন যখন নাকি ইনফেকশন রেট কমবে, হসপিটাল অ্যাডমিশন কমবে এবং ডেথ রেট কমবে, তখনই আমরা ভালোর দিকে যাব। কিন্তু আজকের এবং গতকালকে অ্যাডমিশন রেটটা কম আছে, কিন্তু ইনফেকশন রেট কিন্তু গতকাল থেকে আজকে আরো বেশি, এবং ডেথ রেটটাও শুধু একইভাবে রয়েছে। ইনফেকশন রেট বেশি হওয়ার কারণ হচ্ছে যে সমস্ত রোগীরা আগে টেস্ট করেন নাই তারা আবার টেস্টে আসছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ইনফেকশন ওর অ্যাডমিশন অনেকে এখন আসছেন না ভয়ের জন্য, যে আসলে যদি আমাকে ইয়াতে ভেন্টিলেটরে ঢুকায় বা আইসিইউতে ঢুকায়, হোয়াট উইল বি আওয়ার ফেট, যেটা ডক্টর মনির বলে গিয়েছে, অনেকে ভয় যাচ্ছে না। অ্যাম্বুলেন্স কিন্তু এখন অনেককে 4-5 বার করে রিটার্ন করে দিচ্ছে, তারা নিচ্ছে না। কিন্তু সুখের খবর হচ্ছে এটা, এখন অ্যাম্বুলেন্স রেডি, কিন্তু অনেকে টেলিফোন করছেন না যে আমাকে নিয়ে যাও শেষ মুহূর্তে আসার পর্যন্ত। এবং যে জিনিসটা এখন সবচেয়ে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমেরিকাতে না সারা বিশ্বে, সেটি হচ্ছে পিসিআর টেস্ট এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট। অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট এরা শুরু করেছিল যে সঙ্গে সঙ্গে ওরা জবাব দিয়ে আসবে, কিন্তু তাতে দেখা যাচ্ছে ফলস নেগেটিভ এবং ফলস পজিটিভ বেশি আছে। এবং পিসিআর টেস্টের জন্য একটা পিসিআর মেশিনের মধ্যে 15 থেকে 17টা টেস্ট ঢুকানো হয়, এবং সেই জন্য এটার দরকার মানে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া। কিন্তু কোনো দেখা যাচ্ছে যে এক একটা রুগী রিপোর্ট 15 দিন পর্যন্ত পেয়ে যাচ্ছে, 15 দিন লাগছে, এবং অনেক রুগী হয়তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে অতিষ্ঠ হলে চলবে না। এটা কিন্তু এই রোগটা কিন্তু আপনার আছে কিনা এটা আপনাকে কনফার্ম হতে হবে। আপনি যদি একটা ফলস নেগেটিভ টেস্ট একটা শর্ট টাইমে করেন আর পরে যদি পিসিআর পজিটিভ হয়, ইউ আর এ ক্যারিয়ার, এবং ওই ক্যারিয়ার যদি আপনি মানব সমাজে যান তাহলে আরো আপনি 100 জনকে ছড়াবেন। তো আমার হোয়াট আই শুড সে টু এভরিবডি দ্যাট আপনারা সোশ্যাল ডিস্টেন্স আপনাকে মেনটেন করতেই হবে। যদি আপনাকে মের 31 তারিখে খুলে বা জুনের 31 তারিখে খুলে সোশ্যাল ডিস্টেন্স যদি মেনটেন না করেন, এখন তো 65,000 মারা গেছে না 63,000, এর অবস্থা আরো ভয়াবহ হতে পারে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যেটা যে আজকের যে রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী আমরা যেভাবে গত 2 দিনের যে হোপ ছিল আমাদের, যে ডে বাই ডে ইট উইল বি অনেক বিহাইন্ডে যাবে, এটা তার যে নিক্তি যেটা নিচে নামবে, হ্যাঁ তার তো নিচে নামবে, যেটা নাজমুল ভাই বলেছে। গত 2-3 দিনের ব্যাপারটা খুব ভালো ছিল, কিন্তু আজকে যা দেখা যাচ্ছে, যাতে কোনো আসো হি ইজ নট স্যাটিসফাইড, ইভেন Blasio is not satisfied. As a doctor, I am also not satisfied. And what is the fate? Nobody can say except God. But the thing is that social distance আপনাকে যে মেইনটেইন করতে বলা হয়েছে, মাস্ক এবং আপনাকে গ্লাস নিতে বলা, কিন্তু আমি আজকেও দেখেছি হাসপাতালের সামনে তো ভিড় আছেই লাইনে, প্লাস আপনি জ্যাকসনাইট এবং জামাইকা এলাকায় যেভাবে আমাদের বাঙালিরা ঘোরাফেরা করছেন, ইভেন ইন ফ্রন্ট অফ দ্য ফার্মেসি, আমার মনে হয় না ওটা তো 6 ফিট 7 ফিট আমরা বলি, 1-2 ফিটের দূরত্বে আছে। থ্যাংক ইউ, এটা আমার অবজারভেশন। থ্যাংক ইউ ডক্টর মাসুদুল হাসান। কারণ আমি গত পরশু 2-3 দিন আগে আমি জামাইকা এরিয়ায় গিয়েছিলাম এবং জ্যাকসন হাইট, আমি কয়েকটি গ্রোসারি দোকানে ঢুকেছিলাম, ঢুকে আমি নিজেও ভয়ে ঢুকে নেই, বিকজ দ্য ক্রাউড আই ওয়াচ ইনসাইড দি গ্রোসারিজ, আমার কাছে মনে হয়েছে এটা ডেঞ্জারাস। আমার মনে হয় এই বিষয়ে আমাদের কমিউনিটিকে আরো সতর্ক হতে হবে। অলরেডি উই পেইড এ হিউজ প্রাইস। আমরা যাতে এটার আর ডেটোরেট না করি, ব্যাপারে আমরা মনে করি সবারই
সচেতনতা প্রয়োজন। তবে 1 মিনিট আমি তাহের ভাই আপনাকে বলতে চাই, কমিউনিটিকে তো আপনার টেলিভিশন দ্বারা প্রত্যেকদিন বলা হচ্ছে, কমিউনিটিকে শুনতে হবে। আর যদি না শুনে, এখন তো 200 না কত ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার থেকে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এট এনি টাইম। তো আমরা আশা করবো যে আমাদের কমিউনিটি বিষয়গুলো শুনবেন। আমরা নাজমুল আলম ভাই, আপনি আছেন না? জি, আমি আছি তাহের ভাই। আপনাকে আমি শেষে আনবো, বিকজ আপনার কাছে অনেক প্রশ্ন এবং আপনি আকর্ষণের বস্তু, সো আপনি একটু বিহাইন্ডে থাকেন। আমরা এখন যাচ্ছি আমাদের প্রবাসে, আমাদের আমেরিকা এবং কানাডা এসে আমাদের বাংলাদেশি অনেক ভাই বোন আটকা পড়ে, তারা খুবই অ্যাংজাইটির মধ্যে আছেন, খুব দুঃখ দুর্দশার মধ্যে আছেন, তারা বাংলাদেশে যেতে পারছেন না। তারা আপনারা জানেন যে আজকে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া এবং ব্রিটেন থেকে বোধহয় বাংলাদেশে যারা আটকা পড়েছিলেন তাদের দুটো ফ্লাইট গভর্নমেন্ট চার্টার করে তাদেরকে ফেরত নেওয়ার চেষ্টা করছে। কিন্তু যারা নর্থ আমেরিকাতে আটকা পড়েছেন তাদের অবস্থা কি, এটা অনেকেই আমরা জানতাম না, কিন্তু গত সপ্তাহ থেকে টাইম টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের প্রায় 300-350 মতো বাংলাদেশি নর্থ আমেরিকাতে আটকা পড়ে আছেন এবং তারা দেশে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা দেশে যেতে পারছেন না। আমি প্রথমে যাচ্ছি এমন একজন জনাব মোহাম্মদ মোহসিন, যিনি বিজনেস পারপাসে এসেছিলেন, যুক্তরাষ্ট্রে আটকা পড়েছেন। আরো আছেন ইসরাত জাহিন, যিনি কানাডা আছেন। তারপরে আছেন মামুনুর রশিদ এবং আরো বোধহয় আছেন 2-1 জন। আমরা তাদের সাথে কথা বলবো। জনাব মোহাম্মদ মোহসিন, জানতে চাই কি হচ্ছে। আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো একটু? জি জি, ইয়েস ইয়েস। জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টাইম টিভিকে আমাদেরকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, যে আমরা যারা স্ট্যান্ডার্ড বাংলাদেশি আজকে ইউএসএ তে এসে আটকা পড়েছি, আমাদেরকে আমাদের প্রবলেমটা শেয়ার করার জন্য সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমে আমার দিক থেকে একটুখানি বলি যে আমি একজন বিজনেসম্যান। দেশে B1 B2 তে এখানে আমি মার্চের 5 তারিখে ইন করি ভিজিট প্লাস বিজনেসের পারপাজে। তো এরপর হঠাৎ করে দেখলাম যে আমাদের করোনা কোভিড সিচুয়েশনটা আস্তে আস্তে খুব খারাপের দিকে চলে যাচ্ছে, সবকিছু লকডাউন ঘোষণা করলো, হোম স্টে। তখন আমরা চেষ্টা করলাম যে কি, আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করলাম যে ঠিক আছে, আমার তো যেহেতু এখানে একটা মহামারী শুরু হয়ে গেল, আমি যেটা একটা মানুষের যেটা একটা জৈবিক মানে যেটা একটা বেসিক ইনস্টিংক্ট যে আমাকে এখন আমার বাড়িতেই ফিরতে হবে, আমার পরিবারের কাছে ফিরতে হবে। হঠাৎ করে দেখা গেল যে আমাদের ফেরার যে প্রস্তুতি নেওয়ার আগেই সব এয়ারপোর্ট বন্ধ হয়ে গেল, বর্ডার ক্লোজার হয়ে গেল, বাংলাদেশের এয়ারপোর্ট শাটডাউন হয়ে গেল। তো যখন একজন মানুষ যখন চিন্তা করে যে আমি এই মুহূর্তে আমার পরিবারের কাছে, আমার দেশে আমি ব্যাক করতে পারবো না, বিদেশ ভুবে একটা মানুষের মধ্যে তখন আসলে এটা যে কতটা একটা হতাশা, কতটা যে একটা দুঃখজনক, মানে এটা আসলে এই উদ্বিগ্নতাটা আসলে কিভাবে এটা কয়জনে ফিল করে যায় না, বাট এটা একটা বিশাল। তো যখনই আমরা এই ধরনের একটা লকডাউন পরিস্থিতিতে পড়ে গেলাম, তখনই আমরা চেষ্টা করলাম যে কি করা যায়, যে আমরা বিভিন্ন রকম অনেকগুলো অনিশ্চিত আমাদের মধ্যে ভর করলো, যে আমরা কখন ব্যাক করব, আমাদের এখানে কি হবে, এই ধরনের একটা মহামারী যদি আমরা ইনফেক্টেড হই, আমরা কার কাছে চিকিৎসা পাবো, আমাদের এখানে কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই। তো বিভিন্ন রকম কতগুলো আমাদের পরিবারগুলা প্রতিটা মুহূর্তে একটা উদ্বিগ্নতার মধ্যে দিন কাটছে, যেহেতু আমেরিকার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তো ওর বাড়ির সবার আকুতি ছিল যে আমরা ব্যাক করি, আমরা চাচ্ছিলাম যে এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেশে ব্যাক করি। বাট একটার পর একটা ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, এয়ারপোর্ট শাটডাউন হচ্ছে, আমরা আর কোনোভাবে ব্যাক করতে পারছি না, আমরা এখানে স্ট্যান্ডার্ড হয়ে পড়ি। তখন আমরা করলাম কি, এক পর্যায়ে আমরা আমাদের একমাত্র বর্ষস্থল সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ এম্বাসি। আমরা তখন সব বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করা শুরু করলাম যে আমাদেরকে কিভাবে ব্যাক করানো যায়, কারণ আমরা এখানে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি, সবকিছু বন্ধ, কোন রকম কোনো সাপোর্ট পাওয়াটা এখন একটু ডিফিকাল্ট। ইভেন আমরা যদি কেউ অসুস্থ হয়ে পড়ি তাও তো কোনো সাপোর্ট আমরা পাবো না। বাংলাদেশ এম্বাসি একটা ভালো কাজ করেছে, যে অ্যাপ্রিশিয়েট করছে, যে উনিরা একটা ডিস্ট্রেস মেসেজ দিল আমাদেরকে যে যারা বাংলাদেশে স্ট্যান্ডার্ড হয়ে আছে তারা যোগাযোগ করতে। তো আমরা সেভাবে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর আমরা এপ্রিল থেকে যোগাযোগ শুরু করি, বা তারও আগে থেকে। এখন যোগাযোগ করার পর থেকে এম্বাসি আমাদের সবার ডাটা নিয়ে রাখলো। আর আমরা তখন আরেকটা কাজ করলাম, যে আমার এখানে আমাদের সাথে আরো যুক্ত আছে যে আমি, তারপর মামুন ভাই যিনি আরেকজন অর্গানাইজার, তারপর আমাদের সাথে যুক্ত আছে ইশরাত, একজন স্টুডেন্ট আছে তৌফিক নজরুল, আরেকজন আছে তার বাবা মাকে নিয়ে প্রবলেমে পড়ছে রাধিয়া, এরকম অনেকে, তাদের থেকে হয়তো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স গুলো শুনতে পারবেন আপনি। তো আমরা করছি কি, তখন চিন্তা করলাম যে আমরা যারা স্টুডেন্ট আমার মতো বা আরেকজনের মতো এরকম অনেকগুলো আছি, আমরা সবাই মিলে একত্রিত হই, একজনকে যাতে মেন্টাল সাপোর্ট দিতে পারি, একজনের সাথে কমিউনিকেট করতে পারি। তখন আমরা সবাইকে গ্যাদার করা শুরু করি
এরকম গ্যাদার করতে করতে আমরা অলমোস্ট দেখলাম যে প্রায় 300 থেকে 400 অলরেডি আমাদের গ্রুপ যারা স্ট্যান্ডার্ড, যারা খুবই দুর্বিষহ জীবন পার করতেছে, প্রতিটা মুহূর্তে অনিশ্চিতার মধ্যে দিন কাটতেছে, এরকম 300-400 মানুষ আমরা একসাথে স্ট্যান্ডার্ড বাংলাদেশে যুক্ত হই। এবং আমরা এখন আশায় থাকতেছি যে কখন সরকার আমাদেরকে ফিরিয়ে নিবে, কারণ এরকম একটা প্যান্ডামিক, এরকম একটা মহামারীতে আসলে আমাদেরকে আমাদের দেশে ব্যাক করা ছাড়া আর অন্য কোনো নিশ্চয়তা বা অন্য কোনো কিছুতে আমরা নিজেদেরকে স্যাটিসফাইড রাখতে পারছি না। আপনারা কি বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন ওয়াশিংটনে? জি, আমরা বাংলাদেশ দূতাবাসের ওয়াশিংটনে যোগাযোগ করেছি, তারপর নিউ ইয়র্ক কনসুলেটে যোগাযোগ করছে, নিউ ইয়র্করা বিভিন্ন কনসুলেট যেগুলো আছে সেগুলোতে আমরা যোগাযোগ করেছি, আমরা সবাই নাম নিবন্ধন করেছি। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ এম্বাসি আমাদেরকে ঠিক কবে আমাদেরকে ফেরত নিবে বা কখন আমাদের জন্য একটা স্পেশাল ফ্লাইট অ্যারেঞ্জ করবে সেরকম কোনো তথ্য এখন আমাদেরকে জানায়নি। আমরা হোপফুলি হয়তো খুব শীঘ্রই জানতে পারবো, কিন্তু যেহেতু একটা সময়টা চলে যাচ্ছে, আমরা একটা মানসিক প্রেশারের মধ্যে আসলে দিনকে দিন আমরা মানসিক প্রেশারের মধ্যে আছি। আমাদেরকে আসলে সময়টা আসলে খুব এখন কঠিন হয়ে যাচ্ছে, সময়টা পার করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে কি যদি কোনোভাবে একটা হেল্প পাই, যে আমরা খুব দ্রুত যাতে আমরা এখান থেকে রিপেট্রিয়েট করতে পারি, যে কোনোভাবে আমরা ওইটাই অ্যাপ্রিশিয়েট করছিলাম, বাট এখন আমরা কোনো হেল্প পাইনি বা এখনো কোনো তথ্য পাইনি। ইশরাত, আপনার কাছে আপনার সাউন্ডটা মিউট করা আছে। ইশরাত, জি ইশরাত আপনি কি করেন? আমি একটা স্টুডেন্ট কানাডার। আমি রিসেন্টলি নিউ ইয়র্কে এসেছিলাম আমার রিলেটিভের কাছে, এন্ড আমি নিউ ইয়র্কে এসে স্টাক হয়ে গেছি। আপনি কানাডা যেতে পারছেন না? আমি কানাডাও যেতে পারছি না, আর আমি বাংলাদেশেও যেতে পারছি না। আমার বাবা অ্যাকচুয়ালি চাচ্ছে যে আমি এখান থেকে ডাইরেক্টলি বাংলাদেশে চলে যাই, কেন এরকম একটা সিচুয়েশনে একা থাকার থেকে ইটস বেটার আমি বাংলাদেশে গিয়ে আমার বাবা মার সাথে থাকি। এন্ড মানে এখানে আমি একটা এংজাইটির ভিতরে আছি, যে মানে আটকে আছি। আমার বাবা আমাকে কোনোভাবে হেল্পও করতে পারছে না। আমি লাইক I'm a student, so আমার টাকার শর্টেজ পড়ে যাচ্ছে। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সো কোনো বেনিফিট পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আর হেলথ কেয়ারও অনেক এক্সপেন্সিভ। আরও অ্যাজ আমার নিউ ইয়র্ক থেকে বা ইউএস থেকে আমার কোনো ইন্স্যুরেন্স নাই, আই এম হ্যাভিং টু পে ফর হেলথ কেয়ার টু। ওকে, সো আপনি পড়াশোনা করেন কোথায়? কানাডায়, মন্ট্রিয়ালে। মন্ট্রিয়ালে কি পড়াশোনা করছেন? ফ্যাশন মার্কেটিং। ফ্যাশন এন্ড মার্কেটিং। তো এখানে আপনি কানাডায় ফিরে যাচ্ছেন, আর বাংলাদেশে ফিরে যেতে চান? আমি বাংলাদেশে ফিরে যাব, জি। কেন আমার কলেজ পুরো ইয়ারের জন্য বন্ধ হয়ে গেছে, সো আমি সেজন্য আমি বাংলাদেশে ফেরত যেতে চাচ্ছি, কারণ কানাডায় গিয়ে আমার কোনো লাভ নেই, আমি ওইখানেও একা পড়ে থাকবো। আপনার আব্বা, সো আপনি নিউ ইয়র্কে কোথায় আছেন? আমি নিউ ইয়র্কে কুইন্সে। কুইন্সে আছেন? কারো কোনো আত্মীয়ের বাসায় বা কোনো বন্ধু বান্ধব? জি, আমার খালার বাসায়। খালার বাসায়। সো আপনি চাচ্ছেন বাংলাদেশে as soon as possible। কেন আমি এখানে কোনো হেল্প পাচ্ছি না, প্লাস মানে সবাই আমরা একই বাসায়, আমার বাবা মাও টেনশন করছে, কেন নিউ ইয়র্কের অবস্থা আস্তে আস্তে এত ডিটোরিয়েট করবে আমিও বুঝি নাই। তো যখন এসে স্টাক হয়ে গেছে, আমার বাবা মাও একা বাসায়, আমার কোনো ভাই বোন নাই, তো আমি একজন। আমার বাবা মা অনেক এংজাইটিতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো প্লাস বিকজ ব্যাংক ক্লোজারের জন্য আমার বাবা কোনো এক্সট্রা মানিও পাঠাতে পারছে না, তো আই এম ভেরি মাচ ইন ট্রাবল। আপনি এখানে বাংলাদেশ কনসুলেট বা কারোর সাথে যোগাযোগ করেছেন? জি, আমি ওদের কল করেছিলাম, তাদের কাছে আমি আমার বাবা অ্যাকচুয়ালি তাদের সাথে পার্সোনালি কথা বলেছে। তাদের পাসপোর্ট, আমার ভিসা সবকিছু পাঠানো হয়েছে, আমার কন্ট্যাক্ট নাম্বার, বাট আমি কোনো ফ্লাইটের কোনো আশা পাচ্ছি না। আপনার আব্বা কি করেন বাংলাদেশে? আমার বাবা বিজনেসম্যান। আপনারা কোন জায়গায় বাড়ি? কোন জায়গায়? ঢাকায়? জি, ঢাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাদের সাথে থাকেন। আমি যাচ্ছি জনাব মামুনুর রশিদ ওনার কাছে। হ্যাঁ ভাই, ওনাদের কোনো সহযোগিতা লাগে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা একটা ফান্ড আছে, আমরা ওনার সহযোগিতা করতে পারবো। আমাদের সবচেয়ে সাপোর্টটা হচ্ছে দেশে ব্যাক করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সাপোর্ট। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মামুনুর রশিদ সাহেব, আপনি কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম তাহের ভাই। জি, সো জানতে চাচ্ছি আপনাদের বিষয়টি একটু আপনি যদি বলেন একটু। আমাদের বিষয় আসলে আমরা যেভাবে এই সিচুয়েশনে এখানে নিউ ইয়র্কে এসে ব্লক হয়ে গিয়েছি, সেটা তো অলরেডি মোহসেন মুরাদ ভাই বললেন, রায়দা বললেন। তো আমি শর্টলি 2-3টা মেসেজ দিতে চাই আসলে মেইনলি। এক হচ্ছে আমরা যে 300-400 জন লোক দেশে ফেরত যেতে চাচ্ছি, তারা আসলে খুব তাড়াতাড়ি যেতে চাওয়ার কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা বলতে পারেন,
মানসিক সমস্যা বলতে পারেন, এবং বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা। এই সমস্যাগুলো আমাদের এত দিনে দিনে বাড়তেছে, এই জন্য আমরা খুব কুইকলি দেশে ফেরত যেতে যাচ্ছি। এখন সমস্যার অনেক ধরনের রকম ভেদ থাকতে পারে, এবং এক একজনের সমস্যা এক এক ধরনের। তো এগুলো আমি আর ডিটেলস ডিসকাশনে যাব না, আপনারা জানেন এই জাতীয় পরিস্থিতি কত ধরনের সমস্যা তৈরি হয়। আমি মেইনলি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে এই ক্ষেত্রে, এই অবস্থায় আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা আমাদের জন্য নিতে পারেন। আমার ধারণা এবং আমার মনে হয় অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটুকু পৌঁছেছে, এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই মেসেজটুকু পৌঁছেছে থ্রু কনসুলেট জেনারেল অফ নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির এম্বাসির মাধ্যমে। সো আমাদের দেশের অনেক বাংলাদেশ বিমান বাহিনীর এই ক্যাপাসিটি আছে, এটা শুনেছেন। লন্ডন থেকে তারা একটা চার্টার ফ্লাইট করে নিয়ে যাচ্ছে লন্ডনের যারা প্রবাসী আছেন, এবং অনেকগুলো দেশ থেকে চার্টার ফ্লাইট বিভিন্ন প্রাইভেট দেশের মাধ্যমে, যেমন কাতার এয়ারওয়েজ এর মাধ্যমে অনেক দেশ থেকে আমরা লোক নিয়ে যাচ্ছি বাংলাদেশে। ঠিক একইভাবে যদি নিউ ইয়র্ক থেকে আমরা যারা স্ট্যান্ডার্ড রয়েছি, এখানে আটকে আছি, ওনাদের জন্য যদি একটা দ্রুত ব্যবস্থা করা যায়, তাহলে আমরা এই সিচুয়েশন থেকে পরিত্রাণ পেতে পারি। তো আপনাদের 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 যে কাতার এয়ারওয়েজ অথবা ব্রিটিশ এয়ারওয়েজ অথবা যে কোনো এয়ারলাইন্স যদি গভর্নমেন্ট এটাকে চার্টার করতে চায়, এটার যে কস্ট, এই কস্টটা কে বহন করবে? এইটার কস্ট আমাদের সরকার যেভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করার জন্য বলবেন, আমরা সেই পথেই চলবো, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে আসলে দেশে ফেরত দেওয়া। আচ্ছা আচ্ছা, আমার আর কিছু বলবেন আপনি জনাব মামুনুর রশিদ? জি, আমি আরেকটু চাচ্ছি, আমাদের একটু আগে আমাদের এক ভাই বললেন এখানকার যে তারা আমাদেরকে হেল্প করতে চাচ্ছেন বিভিন্ন ভাবে। সো আমি তাদেরও আসলে ইনভলভমেন্ট এক্সপেক্ট করতেছি, যদি তারাও আগে আসেন। এখানে অনেক ধরনের কমিউনিটি আছে আমাদের, তারা প্লাস এখানকার কনসুলেট জেনারেল এম্বাসি এবং বাংলাদেশের গভর্নমেন্ট একসাথে হয়ে যদি এই ব্যবস্থাটা করে, তাহলে আসলে আমরা বাংলাদেশিরা যারা এখানে আটকে আছি তারা একটু রিলিফ পাই। আমরা এই হেল্পটা আমাদের জন্য জরুরি। আমার মনে হয় যে বাংলাদেশের কমিউনিটি আপনাদের আজকের যে অ্যাপিলটি অনেকেই দেখতে পাচ্ছেন, এবং I hope there will be something happen inshallah. Bangladesh. Thank you so much TBN কে, টাইম টিভি কে এই অপরচুনিটিটা আমাদের দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। জনাব তৌফিক নজরুল, আপনি কি আছেন এখানে? জি, আমি আছি। জি, আপনার কাছ থেকে শুনতে চাই যে what is your situation? জি, তো আমি মূলত আর কি এখানে আমি কলোরাডো থেকে কথা বলছি। সো আমি ইউনিভার্সিটি অফ ডেনভারে আমি মাস্টার্স করতেছিলাম অ্যাকাউন্টিং এ, এবং আমি মার্চ মাসে, আমাদের কোয়ার্টার সিস্টেম তো, সো আমাদের উইন্টার কোয়ার্টার শেষে মার্চ মাসে, সো আমি মার্চ মাসে গ্রাজুয়েট করি, এবং আমার মূলত প্ল্যান ছিল মে মাসে যে দেশে আমার এক জায়গায় চাকরি শুরু হওয়ার কথা ছিল, তো মোটামুটি ওভাবে সেট হয়ে যাবে। কিন্তু আপনার এই সিচুয়েশনটা শুরু হওয়ার পরে মানে আমি আর কি, আমার তো প্রথমত মার্চ মাসে গ্রাজুয়েট করার পর আমার ইউনিভার্সিটিতে আমি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। সো আমার আর কি মূলত স্টাইপেন্ডের যে খরচটা পেতাম অ্যাসিস্ট্যান্টশিপ থেকে, ওটাতে আমার চলতো। কিন্তু আমার গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে আমার এখন মানে মূলত মূল সমস্যা হচ্ছে আমার কোনো টাকা পয়সা নাই, এবং মানে আমার কোনো নতুন ইনকামের এক্সট্রা সোর্স নাই। তার উপর আমার এখানে সিস্টেমের আন্ডারে না, তো আমার ইন্স্যুরেন্সও নাই, এবং তারপরে বাসা রিলেটেডও একটা সমস্যার মধ্যে আমি ছিলাম কয়েক সপ্তাহ। যদিও সেটা মানে আমার ডিপার্টমেন্টের প্রফেসরের হেল্পে ওইটা টেম্পোরারিলি কেটে গেছে, বাট মানে মূলত আমি টাকা পয়সা এবং লাইক মানসিক এবং লাইক এরকম হেলথ ইন্স্যুরেন্স মানে এইসব সমস্যা মিলে আর কি বেশ মানে পেশাদার মধ্যে আছে। এবং আমার টার্কিশ এয়ারলাইন্স আর কি দেশে ফেরার কথা ছিল, কিন্তু আমি অলরেডি আমার যে ফ্লাইটটা মানে বুক ছিল ওটা আমি অলরেডি 6 বার রিবুক করছি, কিন্তু মানে এখন কোনো হতিস বা কি হবে কিছুই তো বুঝতেছি না। এখন আমিও আর কি মামুন ভাই যেটা বললো, আমিও আর কি সরকারের থেকে মানে সরকারের ডিরেকশনের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি ইরশাদের কাছে আবার যাচ্ছি। ইরশাদ, আপনারা কি, আপনার আব্বা তো বাংলাদেশে আছেন, এবং জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, ওকে। আমি যেটা বলছি যে আপনার আব্বা তো বাংলাদেশে আছেন, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বেশি হ্যান্ডেল করে। ওনারা কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন? আমার ফাদার লাইক আমার তার ফ্রেন্ডদের যাদের সাথে কথা বলতে পারছে তাদের সাথে কথা বলছে। আমার অ্যাকচুয়ালি আমার ফুপা এখানে আমার নাম ইনলিস্ট করেছিল, আমি আমার নাম ইনলিস্ট করি নাই। আমার বাবা এখানে ওয়াশিংটন ডিসিতে কথা বলছে আর আমাকে ইনলিস্ট করেছে, কিন্তু লাইক
তারা কিছু জানতে পারছে না। আমাকে লাস্ট উইকও বলেছিল যে ফ্লাইট লাস্ট উইক অ্যারেঞ্জ হবে, বাট লাস্ট উইক অ্যারেঞ্জ হয় না। এখন এভরি টাইম আমার বাবার সাথে কথা বলি টাইমটা পিছানো মানে হচ্ছে, কিন্তু আমার বাবাও এংজাইটিতে যাচ্ছে, আমিও একদম এংজাইটিতে পড়ে গেছি যে আমি রিটার্ন করতে পারছি না, আমার বাবা মার কাছেও যেতে পারছি না। তো আমার বাবা অনেক ট্রাই করছে, বাট নাথিং ইজ ওয়ার্কিং। তাহের ভাই যদি একটু একটা মিনিট যদি দেন, আমাদের সাথে আরেকজন আছে রাধিয়া, ওনার একটু এক্সপেরিয়েন্সটা যদি শুনতেন, যদি একটু সময় দিতেন ওনাকে শেয়ার করার জন্য। খুব তাড়াতাড়ি শর্ট করে বলতে 2 মিনিট একটু বলতে হবে। হ্যাঁ 2 মিনিটস। জি রাধিয়া যদি ওনার প্রবলেমটা শেয়ার করতে একটু। জি আসসালামু আলাইকুম। জি আমার বাবা মা আপনি ভিডিও নাই কিন্তু আপনি কি ফোনে? জি আমি অডিওতে কথা বলছি। আচ্ছা অডিও বলেন। জি আচ্ছা আমার বাবা মা এখানে এসেছিলেন 10 দিনের জন্য, ওনারা গ্রিন কার্ড অধিকারী, তো জাস্ট গ্রিন কার্ডের জন্য তাদের আসতে হয়েছিল, বাট 10 দিনের জন্য এসে ওনারা আটকে গেছেন এখানে। তো আমার বাবা জব করেন বাংলাদেশে, মাত্র 10 দিনের ছুটি নিয়ে এখানে এসেছিলেন, আর তারপর এখানে এসে প্রায় 1.5 মাস থেকে আটকে আছেন। আর আমার বাবা মা দুইজনই প্রায়, আমার বাবা হচ্ছে হাই ডায়াবেটিস, হাই প্রেশার এন্ড আর্থাইটিস আছে, আমার মায়েরও হাই প্রেশার আছে। তাদের মেডিসিন অলমোস্ট শেষ, শেষ বলতে গেলে। আর মানে তারা রেগুলার তাদের ওষুধ খেতে হয়, এখানে তাদের কোনো ইন্স্যুরেন্স নেই, তো খুবই বিপদে আছেন তারা। আর ইন্স্যুরেন্স না থাকার কারণে যদি আমরা টেনশনে আছি যে যদি কোনো অসুখ বিসুখ যদি এগুলোই যদি বেড়ে যায় তাহলে অনেক বিপদে পড়ে যেতে হবে আমাদেরকে, কারণ চিকিৎসা নেওয়া সমস্যা আমাদের এখানে, কারণ তাদের কোনো ইন্স্যুরেন্স নেই। ওনারা কি নিউ ইয়র্কে থাকে? না, আমরা পেনসিলভেনিয়াতে থাকি। আমার বাবা কিন্তু গ্রিন কার্ড হলে যে কোনো না কোনো ভাবে ইন্স্যুরেন্স পাওয়ার কথা। ইন্স্যুরেন্স নাই ওনাদের, ইন্স্যুরেন্স নাই। আর হচ্ছে আমার ছোট 2 ভাই আছে, ওনাদেরকে বাংলাদেশে রেখে এসেছিলেন, যেহেতু 10 দিনের জন্য এসেছিলেন, ওভাবে প্রিপারেশন ওভাবে নিয়ে আসেননি। তো আমার শুধুমাত্র আমার নানির কাছে আছেন, উনিও অসুস্থ, উনিও বয়স্ক এবং অনেক অসুস্থ। তো সব মিলিয়ে আসলে অনেক টেনশনে আছেন, আমার বাবা মা অনেক টেনশনে। আর এদিকে মনে করেন যে আমার হাজবেন্ড, আমাদের কোনো জব নেই এখন, সো আমাদের মানে সবকিছু মিলে মেনটেন করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো উনারাও টেনশনে আছেন, যেহেতু আমার ছোট 2 ভাইকে রেখে এসেছেন, সো সব মিলিয়ে অনেক টেনশনে আছেন। উনারা দেশে যেতে চাচ্ছেন যত দ্রুত সম্ভব, আমাদের মানে খুবই মানে বিপর্যস্ত সময় যাচ্ছে। আচ্ছা আপনারা যারা এখানে আছেন, আপনাদের কারো কি ভিসা এক্সপায়ার বা ভিসার কোনো সমস্যা তো নাই? জি অনেকের আমাদের সাথে মেম্বাররা যোগাযোগ করেছে, সবাই বলেছে কিছু ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, কিছু অলরেডি ভিসা এক্সপায়ার্ড এর পথে, এরকম প্রায় 10-15 জন আমরা রিপোর্ট পেয়েছি যাদের ভিসা অলরেডি এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ওনাকে আজকে আমাদের সাথে রেখেছি। উনি হচ্ছেন ইমিগ্রেশনের একজন বিখ্যাত অ্যাটর্নি। আমরা নাজমুল আলম সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি তো শুনলেন ওনাদের ব্যাপারটা, ওনাদের ভিসা এক্সপায়ার করতে ওনারা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে আছেন। হোয়াট কাইন্ড অফ হেল্প দে ক্যান গেট? আর ভিসা এক্সপায়ারে কোনো এটা আছে? জি ভিসা এক্সপায়ারের ব্যাপারে আমি প্রথমে বলতে চাই তাহের ভাই, সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের যদিও কোভিড-19 এর কারণে সবকিছু বন্ধ আছে, সেটা শুধুমাত্র ইন পার্সন, কিন্তু ভিসা এক্সটেনশনের জন্য কোনো ইন পার্সন আপনার কোনো নিয়ম নাই, এটা বাই মেলে করতে হয়। আমি ফর্মের নাম্বারটা বলে দিচ্ছি, এটা হচ্ছে I লাইক ইন ইন্ডিয়া 539 I-539 দিয়ে ওনারা একটা ভিসা এক্সটেনশন চাইতে পারে। আমি 2 ভাবে বলছি কথাটা, সেটা হচ্ছে কি পরবর্তীতে ওনারা যখন ভিসার জন্য দাঁড়াবে, এটা ওনাদেরকে হয়তো ভিসা ওভারস্টের কারণে পরবর্তীতে ভিসাটা ডিনাই করতে পারে। তো এইটা যাতে ভবিষ্যতে না হয়, আপনি জানেন সবকিছু এখন কম্পিউটারাইজ সিস্টেম, ওইখানে প্রথমে আনসার করতে হয় যে হ্যাভ ইউ এভার ওভারস্টে। তো যদি সে অ্যাকচুয়ালি ওভারস্টে করে তাহলে ইয়েস বললে তাকে আউট করে দিবে কম্পিউটারের থেকে, আর যদি নো বললে তাহলে কথাটা মিথ্যে হয়ে যাবে, তা আলটিমেটলি জিনিসটা আসবে। এই দুটোর মাঝখানে একটা সলিউশন আমি বলতে পারি, প্রবাবলি ইট ইজ গোইং এ ওয়ার্ক ইন দ্য ফিউচার। সেটা হচ্ছে যে ওনারা যদি I-539টা ফিল আউট করে পাঠিয়ে দেয়, এবং যাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে তারা যদি লিখে দেয় যে কোভিড-19 এর কারণে তাদের ডিলেটা হয়েছে, জাস্ট হাত দিয়ে লিখে দিলেও হবে ফর্মের কোথাও, হয়তো উপরের দিকে একটু জায়গা থাকে, কারণ এগুলো সবই এখন আপনার কম্পিউটারাইজড ফর্ম, তাহলে উনাদেরটা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে এবং ইমিগ্রেশন এই নিউ ইয়র্কে অথবা অন্য জায়গায় হয়তো সহানুভূতির দৃষ্টিতে দেখবে। আর যাদের ভিসা এখনো এক্সপায়ার হয়নি, বাই অল মিনস তাদের ভিসা এক্সপায়ারের আগে দিয়ে ওনারা যদি I-539টা ফিল আউট করে পাঠিয়ে দেয়,
ইভেন দো তাদের ভিসা এক্সটেনশনের আগেও যদি কমার্শিয়াল ফ্লাইট গুলো চালু হয়, দেশে চলে যায়, তারপরে ওনারা যখন এমবিসিতে আবার ভিসা রিনিউর জন্য দাঁড়াবে, লিগালি ওনারা বলতে পারবে যে না, আমরা আমেরিকাতে ওভারস্টে করিনি, বিকজ দে টুক দ্য সাম কাইন্ড অফ স্টেপস। তারপরে যখন ওনার ইন্টারভিউর জন্য যাবে, অবভিয়াসলি ইন্টারভিউ অফিসার জানতে পারবে যে এক্স্যাক্টলি কি, তখন ওনারা কোভিড-19 এর যে ঘটনাগুলো বলতে পারবে, এবং আই বিলিভ 100% দে উইল অ্যাপ্রুভ দ্য ভিসা अगेन। কিন্তু কিছু না করে জাস্ট কোভিড-19 হয়েছে এই জন্য তারা ভিসাগুলো রিনিউ করতে পারেনি অথবা এক্সপায়ার্ড হয়ে গেছে, পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হলে এই জিনিসটা ইমিগ্রেশন অথবা এমবিসিতে প্রুফ করাটা খুব মুশকিল হয়ে যাবে। আপনি জানেন যে লিগ্যাল সিস্টেম অলওয়েজ রিকোয়ার সাম কাইন্ড অফ প্রুফ, তো এই প্রুফটা ওনাদেরকে রাখতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে একটু আগে আমাদের এক বোন বললেন যে ওনার বাবা মা দুইজনই গ্রিন কার্ড হোল্ডার এবং তারা একটু বিপদের মধ্যেই আছেন। আমি ওনাদেরকে সহানুভূতি দেই, এবং আমাদের নাজমুল হাসান ভাই জিজ্ঞেস করেছিলেন যে ওনারা তো ইন্স্যুরেন্স পেতে পারে। ইয়েস, তারাও ইন্স্যুরেন্স পেতে পারে মেডিকেটের থ্রুতে। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মেডিকেটটা ফেডারেল থেকে দেওয়া হয় স্টেটকে, তারপরে স্টেট ডিসাইড করে যে কে মেডিকেট পাবে কে পাবে না, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া। গ্রিন কার্ড হোল্ডাররা ইয়েস এলিজিবল টু গেট দ্য মেডিকেট, সেটা নিউ ইয়র্কে তড়িৎ গতিতে মেডিকেট দেওয়া হয় যদি কারো কাগজপত্র থাকে, স্পেশালি যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে। নদী পাড়ি দিয়ে ওই পাশে যাবেন নিউ জার্সিতে, সেখানে 5 years ওয়েট করতে হয়, 5 বছর ওয়েট করতে হয় মেডিকেট পাওয়ার জন্য গ্রিন কার্ড হোল্ডারদের জন্য। সো ইট ডিপেন্ডস অন দ্য স্টেট বাই স্টেট। আমি ওনাদেরকে এটাই বলবো, যদি সম্ভব হয় তাহলে মেডিকেটের দরখাস্ত ওইখানে করতে পারেন। ওইটা না করে যদি কোনো মতে নিউ ইয়র্কের থেকে এসে যদি ওনারা থাকেন অথবা কিছু একটা, নিউ ইয়র্ক ইজ বেটার প্লেস টু গেট দ্য মেডিকেট। এইটুকু আমি বলতে পারি, আমি আদারওয়াইজ অন্য কিছু বলবো না। সো আই এম জাস্ট গিভিং এ ক্লু। এইটা হচ্ছে। থ্যাংক ইউ নাজমুল ভাই। আচ্ছা, ইউ ওয়েলকাম। স্টে উইথ আস। আমি জনাব মহসিন আপনার কাছে জানতে চাই যে আপনারা জাস্ট লাস্ট কোয়েশ্চেন ইরশাদের কাছে জানতে চাই। সো আপনারা সর্বশেষ কোনো খবর আপনাদের কাছে আছে কি যে ওকে আমাদের ফ্লাইট এক সপ্তাহের মধ্যে হচ্ছে, আমাদের কোনো সম্ভাবনা প্রিপারেশন নেওয়ার খবর আছে কি? না, আমরা এখনো পর্যন্ত অ্যাকুরেট একটা ইনফরমেশনও নাই যে আমরা আসলে কখন ব্যাক করতে পারবো, আমাদের জন্য কখন ফ্লাইট অ্যারেঞ্জ করা হবে, এরকম কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদেরকে এমবাসি দেয়নি। এখনো আমরা কিছু পাইনি, আমরা জিজ্ঞেস করি কিছুদিন পর। ওকে, এর সাথে আপনার কাছে জানতে চাই, আপনারা কি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা কোনো আবেদন করেছেন? As far as I know, আমাদের যারা অ্যাডমিন গ্রুপে তারা ফরেন মিনিস্টারকে একটা ইমেল পাঠিয়েছে আর কলও করেছিল কয়েকজন। আমি অলসো জানি যে আমার কয়েকটা ফ্রেন্ডরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছে, বাট আই এম নট শিওর আমরা কোনো রেসপন্স পাচ্ছি এখনো। ফুল মানে একটা ডিসিশনে আমাদের গভর্নমেন্ট আসছে যে কবে আমাদের ফ্লাইট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, জনাব মামুনুর রশিদ, আপনার কাছে যে কবে যেতে পারেন বা কোনো প্রোগ্রেস হচ্ছে কিনা কোনো ফ্লাইটের? জি না তাহের ভাই, এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, কিন্তু আমরা বিভিন্ন পেপার পত্রিকা এগুলো দেখতেছি যে আসলে পজিটিভ কোনো নিউজ আসে কিনা, অধীর আগ্রহে বসে আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমার মনে হয় যে জনাব নাজমুল হাসান, আপনি কি এই বিষয়ে কোনো কমেন্ট করতে পারেন? 30 সেকেন্ড। আমার একটা কোশ্চেন ছিল তাহের ভাই নাজমুল হাসান ভাইয়ের কাছে, যদি একটু সময় হয় তাহলে আমি বলবো আর কি। জি জি, ঠিক আছে। এর মধ্যে আমি নাজমুল হাসান সাহেব উনি জানতে চাচ্ছেন আপনার কাছে একটা প্রশ্ন ছিল। জি হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, নাজমুল হোসেন ভাই আপনি বললেন যে ভিসা যদি এক্সপায়ার্ড হয়ে যায়, তো আমরা যখন উনি নাজমুল আলম। জি নাজমুল আলম। জি জি জি, বলেন বলেন। জি বলুন, আমি শুনছি। জি আমি শুনছি, বলুন। নাজমুল আলম ভাই, তাহলে আমরা ভিসা এক্সপায়ার্ড হয়ে গেলে তাহলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? এখন আমরা যখন এন্ট্রি করি জেএফকে এয়ারপোর্ট বা যে কোনো এয়ারপোর্ট দিয়ে, তখন ইমিগ্রেশন অফিসার আমাদের একটা টাইম দিয়ে দেয় যে তুমি 6 মান্থ এখানে থাকতে পারবা, ওই একটা সিলের মাধ্যমে দিয়ে দেয় পাসপোর্টে। তো ভিসা এক্সপায়ার্ড বলতে আপনি কি মূল ভিসাটার কথা বলছেন নাকি ওই টাইম লাইন? জি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে I-94। আগে I-94টা আপনাকে আরেকটা পেপারের উপরে দেওয়া হতো, এখন শুধু ওরা স্ট্যাম্প করে দেয় যে আপনি কবে এন্ট্রি করেছেন। আর অ্যাকচুয়াল I-94 যেটা, এটা অনলাইনে চলে গিয়েছে। ওইটা আপনার ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার দিলেই আপনি দেখতে পারবেন। ওরা আপনাকে 6 মাস সময় দিয়েছে। তো বেসিক্যালি আমেরিকার ইমিগ্রেশন আইনে ভিসা বলতে ওরা
আমেরিকার ভিতরে যেটা বোঝায় সেটা হচ্ছে এয়ারপোর্টে আপনাকে যে সময়টা দিয়েছে, দ্যাট ইজ দ্য টাইম। যদি আপনাকে বলে ওভারস্টে মিনিং আফটার এক্সপাইরেশন অফ ইউর দ্য স্টে পারমিশন, অটোমেটিক্যালি ওরা 6 মান্থ দেয়। আমি অনেকেই দেখেছি, অনেক ভিসা অফিসার এট দ্য এয়ারপোর্টে ওরা ইচ্ছা করে কম সময় দেয়। কাজে এটা আপনাকে দেখতে হবে যে ইউ আর নট পাসিং ইউর স্টে পিরিয়ড। ওই স্টে পিরিয়ডটাই হচ্ছে বেসিক্যালি ডেথ, এটা হচ্ছে। আর ভিসা বলতে যেটা আপনাদের পাসপোর্টে যেটা আছে সেটা দেওয়া হয় যে হাউ মেনি ইয়ার্স ইট ইজ ভ্যালিড ফর। ওই পাসপোর্টের ভিসা যেটা অ্যাকচুয়ালি আপনি দেখেন হার্ড কপি, ওটাতে বলা আছে আপনার এটা কতদিনের জন্য ভ্যালিড। কিন্তু আমেরিকার ভিতরে যেদিন এয়ারপোর্টের থেকে এই দেশে পা দেবেন সেই দিনের থেকে ওই যে এয়ারপোর্টে যে অফিসার আপনাকে চেক ইন করেছে সে আপনাকে বলে দিচ্ছে হাউ মেনি ডেজ ইউ আর অ্যালাউড টু স্টে ইন দিস কান্ট্রি। দ্যাট ইজ দ্য কি, ওটা ইমিগ্রেশন দেখেন। থ্যাংক ইউ সো মাচ। আমি ইউ ওয়েলকাম, ভেরি ওয়েলকাম। বাংলাদেশি ভাই বোন যারা আটকা পড়েছেন এখানে, এই বিষয়ে কোনো একটা সময় হবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমরা বাংলাদেশ কনসুলেটের সাথে, এবং তারা বলেছেন দে আর ওয়ার্কিং অন ইট এন্ড হোপফুলি ইমিডিয়েটলি দেয়ার উইল বি রেজাল্ট। আমরা আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে, এবং আপনারা আমাদেরকে আপডেট রাখবেন। আমরা যে কমিউনিটিতে কোনো হেল্প যদি আপনাদের দরকার হয়, দেন অলসো আমরা চেষ্টা করবো কমিউনিটির সাথে আপনাদের একটা লিঙ্ক আপ বিল্ড আপ করার। আমি যাচ্ছি জনাব ডক্টর মনিবুর রহমান খান আপনার কাছে, যে আমাদের আর সময় শেষ হয়ে গিয়েছে। আমি আপনার কাছে লাস্ট কমিউনিটির উদ্দেশ্যে আপনি যদি 1 মিনিটে কিছু বলতে চান, যে আপনি ডু ইউ হ্যাভ এনি সাজেশন টু দি কমিউনিটি? হচ্ছে যে এগুলো থাকতে হবে। হ্যাঁ, আমরা হয়তো আমি যদি ভাগ করে নিই চিন্তা, আমাদের আবেগ এবং আমাদের কার্য, হ্যাঁ, থিঙ্কিং, ফিলিংস এন্ড বিহেভিয়ার। এখন অনেক চিন্তা আসছে মাথায়, কিন্তু আমরা হয়তো ইমোশনালি আপসেট হচ্ছি। ওই চিন্তার উপরে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই, কোনো ওষুধও নাই যে আপনি চিন্তাটা বন্ধ করে দেবেন। ইমোশন হচ্ছে আমাদের কন্ট্রোল, হচ্ছে আমাদের এই নেগেটিভ যদি চিন্তা হয় এটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়া। এখন পজিটিভ কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু পজিটিভ হচ্ছে আপনার, যদিও এখন এই ইদানিং 1-2 দিনে একটু রেটটা বেড়ে গেছে, যদিও আমাদের গভর্নর বলেছে উই হ্যাভ টু ইনভেস্টিগেট, উই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়াই দ্য ডেথ রেট ইজ ইনক্রিজিং। কিন্তু আপনি যদি চোখান খোলা রাখেন আপনি দেখছেন কিন্তু যে আনুপাতিক হারে যেটাতে হচ্ছিল সেই রকম অবস্থা কিন্তু এখন আর আগের মতো নেই। আমরা কিন্তু আস্তে আস্তে একটু ভালোর দিকে যাচ্ছি। তো সবসময় আমাদের পজিটিভ জিনিস রাখতে হবে, প্লাস সাবধানতাটাও কন্টিনিউ করতে হবে। যে সবকিছু আবার শেষ হয়ে যাবে সেটাই কিন্তু না, যতদিন সম্ভব আমাদের নিজেদের স্বার্থে, কমিউনিটির স্বার্থে, পরিবারের স্বার্থে যতটুকু সম্ভব আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি ইরশাদের কাছে যাবো। ইরশাদ, আপনি কি বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারে হেল্প করবেন? গভর্নমেন্টের কাছে কোনো অ্যাপিল করবেন আপনি? কোনো আবেদন আছে গভর্নমেন্টের কাছে? আমার জাস্ট হলো আমি যত জলদি আমি বাংলাদেশে যেতে পারি, আমার বাবা মার কাছে যেতে পারি। গভর্নমেন্টের যারা কর্মকর্তা তারা আপনার কথা শুনছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? All I have to say is আমি জাস্ট অনেক জলদি আমি ঢাকায় রিটার্ন করতে চাচ্ছি। আমি আমার বাবা মার কাছে যেতে চাচ্ছি। আমি একটা স্টুডেন্ট এন্ড আই ফিল ভেরি লস্ট হিয়ার। আমি কানাডাও যেতে পারছি না, যেটাকে আই কনসিডার্ড মাই সেকেন্ড হোম, বাট it would be better আমি যদি বাংলাদেশে যেতে পারি, আমার বাবা মার কাছে যেতে পারি, আর আমার বাবা মারও একটা রিলিফ হবে, আমারও একটা রিলিফ হবে, and as soon as possible যেতে পারলে আমার মানে অনেক একটা শান্তি হবে। আমি এদের জন্য একটা কথা বলছি। দেখেন, আপনারা কিন্তু কোনো ডাক্তারের কাছে যান নাই, কিন্তু আপনারা এক্স্যাক্টলি যে থেরাপি, যে সাইকিয়াট্রিস্ট যে পরামর্শ দেয় আপনারা কিন্তু এক্স্যাক্টলি সেটা করেছেন। প্রথমত এংজাইটি, আপনারা কিন্তু সামহাও আপনারা অতটা অ্যাংশিয়াস হন নাই, যে আপনারা কিন্তু ঠিক মতো কাজে আগাচ্ছেন। যেমন এই যে মামুন রশিদ সাহেব বললেন, মহসিন মুরাদ, যে আপনি যোগাযোগ করেছেন বাংলাদেশ এমবেসির সাথে, এবং সবার সাথে যোগাযোগ করে অলরেডি আপনার 300-400 জন একত্রিত হয়েছেন, শেয়ার করছেন। এটাকে ইংলিশে বলে পুলিং টুগেদার। যারা যে সমস্যায় পড়ছে সবাই একত্রিত হলে ওদের সমস্যা যখন শেয়ার হচ্ছে, দিস ইজ এ ভেরি ভেরি প্লাস, দিস ইজ এ পজিটিভ পয়েন্ট। একসময় কিন্তু আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। কিন্তু এটাই হচ্ছে আমাদের এই যে অ্যাডভাইস, এই যে থেরাপি অ্যাডভাইস, সাইকিয়াট্রিক কোনো ওষুধ ছাড়াই কিন্তু আপনারা আপনাদের প্রবলেম কিন্তু সলভ করছেন। এই যে আপনারা আজকে এই যে এই নিউজ মিডিয়াতে আসছেন, এই তাহের ভাই হয়তো একটা সব কমিউনিটি অন্যান্য লিডারের সাথে কথাবার্তা বলে একটা পজিটিভ কিছু বের হয়ে আসবে এখান থেকে। তাহের ভাই আমি ওই যে ভিসা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম, 1 মিনিট। 30 সেকেন্ড, আমাদের সময় শেষ হয়ে গেছে। 30 সেকেন্ড, ঠিক আছে। আমি আমাদের বাংলাদেশি ভাই বোন যারা এখানে আটকা পড়েছেন,
অথবা যাদের ভিসা সংক্রান্ত সমস্যা আছে, অথবা যারা বেসিক্যালি যারা এখানে নন ইমিগ্রেন্ট ভিসায় আছেন, আপনাদের ভিসা ভ্যালিড থাকুক, স্টে পারমিশন অথবা না থাকুক, দয়া করে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে নিজের স্ট্যাটাসটা একটু চেক করবেন। আমি আপনাদেরকে গাইডলাইনটা দিচ্ছি এখনই এই মুহূর্তে। সেটা হচ্ছে যে কম্পিউটারে গুগলে যাবেন, একটা প্লেন পেজে যাবেন, গুগলে যে সেখানে ইউনাইটেড স্টেটস হোমল্যান্ড সিকিউরিটির পেজে যাবেন। হোমল্যান্ড সিকিউরিটির পেজের থেকে আরেকটা পেজে যাবেন, সেটা হচ্ছে সিবিপি, সেটা হচ্ছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। এই কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে স্টে পারমিশনটা এয়ারপোর্টের থেকে দেয়। ওই পেজে গেলে আপনি আইদার সার্চ করবেন, নতুবা I-94 বলে একটা আসে, বার আসে, ওইখানে ক্লিক করবেন। সেইখানে থেকে আপনি আপনার I-94টা চেক করতে পারবেন। শুধু একটাই রিকোয়ারমেন্ট এটার জন্য, আপনি যখন ওই সার্চে যাবেন দয়া করে আপনার কারেন্ট যে পাসপোর্টটা আছে ওটার সঙ্গে রাখবেন। জাস্ট স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো ফলো করুন, ফলো করে ওইখান থেকে যে রেজাল্টটা পাবেন, যদি কোনো প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নেবেন, আর যদি আপনারা কোনো স্মার্টফোনে করেন তাহলে স্ক্রিনশটটা নিয়ে রাখেন। এই জিনিসটা হয়তো ভবিষ্যতে আপনাদের কাজে দিবে। আমি এইটুকুই বলতে চাচ্ছি। আরো যদি কোনো পরামর্শের দরকার পড়ে, বাই অল মিনস আপনারা ওই টাইম টেলিভিশনে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথেও সরাসরি পরবর্তীতে যোগাযোগ করতে পারবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের হেল্প ইজ অলরেডি অন দ্য ওয়ে। আমার মনে হয় মনিবুর ভাই কি একটা কথা শেষ করতে পারেন নাই, কি বলতে চাচ্ছিলেন? না আমি সরি, ধন্যবাদ ওনাকে। মানে এই যে আপনি এই জিনিসটা করছেন, এই যে টিভিতে, এই যে নট অনলি করোনা, এই রিয়েল প্রবলেমটা এই যে আপনি তুলে ধরেছেন, এবং আপনি নিশ্চয়ই কমিউনিটি অন্যান্য লিডারদের সাথে একটা সম্মিলিত অ্যাকশন নিয়ে হয়তো বাংলাদেশ কনসুলেটকে একটা অ্যাপ্রোচ করলেন, এবং এই জিনিসটা ত্বরান্বিত হবে আর কি। জি ইনশাআল্লাহ। টিভির মাধ্যমে জনাব নাজমুল হাসান, উইল ইউ হ্যাভ এনি কমেন্ট? 30 সেকেন্ড আমাদের সময়। আমি যেটা কথা ডাক্তার মনিবুরের সাথে একটা কথা অ্যাড করতে চাই, যে আমাদের কমিউনিটিতে অনেকেই শুনে জাস্ট টেলিভিশনের সামনে শুনলাম আর ভুলে গেলাম, আর পরে একটু আফসোস করলাম, এটা হওয়া উচিত না। আমাদের কমিউনিটিতে অনেক অর্গানাইজেশন, যেমন খুকন একটু আগে বললো, দে ক্যান হেল্প। I think Khokon could come forward with his friends and his associates. They could help somebody, some people. Khokon, আপনি কিছু বলবেন? 30 সেকেন্ড। আচ্ছা, আমরা একটা ছোটখাটো একটা ফান্ড আছে, যারা আনডকুমেন্টেড ও যারা স্টাক এই নিউ ইয়র্কে আছেন, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন তো ইনশাআল্লাহ আমরা প্রতি ইচ পারসন উই ক্যান গিভ $125 ভাউচার মতন একটা দিতে পারি, বা আপনার একটা ক্যাশ আমরা একটা চেকের মতন আপনাকে প্রতি ইচ ইন্ডিভিজুয়াল উই ক্যান গিভ আপ টু 125। আমরা উই হ্যাভ অ্যাবাউট 3,500 আমরা একটা আনডকুমেন্টেড আর যারা বাংলাদেশের নিউ ইয়র্কের স্টাক আছে ওরা আমরা সহযোগিতা করতে পারি। আপনার সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমরা আপনার পাশে আসছি। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মাসুদুল হাসান, 30 সেকেন্ড। ওকে, অনেক কথাই তো হলো। তো আমার কমিউনিটির প্রতি আজকে একটা সাজেশন থাকবে। 30 সেকেন্ড জি। কমিউনিটির প্রতি একটা সাজেশন থাকবে যে আপনারা সবাই মনে জোর রাখবেন, আপনাদের উইল পাওয়ার হাই করতে হবে। আর একটা আমি মেডিকেল অ্যাডভাইস দিব যে এভরিবডি শুড ডু, আপনার করোনা হয়েছে কি না হয়েছে, ইউ আর অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, আপনি PCR টেস্টটা অবশ্যই প্রত্যেকে এখনই করে ফেলেন, তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনি এটা করোনা পজিটিভ আছে আর করোনা। থ্যাংক ইউ জি। জনাব মোহাম্মদ মহসিন, হ্যালো জনাব মোহাম্মদ মহসিন আছেন? নাই। মামুন রশিদ সাহেব আছেন? নাই। ওকে, আমার মনে হয় যে ওনারা তো যে অ্যাপিলটা করেছেন গভর্নমেন্টের কাছে, আমার মনে হয় যে জি শুনতে পাচ্ছি। আপনার কি লাস্ট 30 সেকেন্ড সময় আছে? কোন অ্যাপিল আছে সরকারের কাছে আমাদের কাছে? জি আমরা সরকারের কাছে, আমরা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীদের কাছে আমি আবেদন জানাতে চাই যে আমরা আমাদের ফ্যামিলি পরিবারের কাছে ফিরতে চাই, আমার মা বাবা সন্তান বাচ্চাদের কাছে ফিরতে চাই। আমরা এখানে খুব মানসিক একটা অস্থিরতার মধ্যে দিন পার করছি। আমাদেরকে দেশে ফিরে নেওয়ার জন্য আপনাদের সদয় অবগতি, আপনাদের সদয় সহযোগিতা কামনা করছি আমরা। আপনার দেশে না এখানে? জি, আপনার ছেলে মেয়ে এখানে না দেশে? আমার দুটো ছোট্ট রাজকন্যা, তারা দেশে থাকে, আমার মা বাবা একা। তো আমি ঘরের বড়, সব আমাকে খুব টেক কেয়ার করতে হয়। আমার বাচ্চা দুটো প্রতিদিন আমাকে বলে তুমি কখন আসবে, আমি কোনো উত্তর দিতে পারি না তাদেরকে। প্রতিদিন আমাকে মিথ্যা বলতে হয় যে আমি কালকে আসবো বলবো, কারণ আমি জানি না যে আমাদের আসলে কখন ফ্লাইটটা হবে। কারণ দুইটা বাচ্চা, এরকম একটা মহামারীতে আমি যদি আমার মা বাবা আমার বাচ্চার কাছে থাকতে না পারি তো
আপনি বিশ্বাস করবেন না যে আমি প্রতিটা দিন কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে আমি দিন পার করি, যে আমি আমার বাচ্চাদের প্রতিদিন আমাকে বলে যে ছোট্ট একটা 5 বছর একটা 2.5 বছর, আজকে 1.5 মাস তারা আমাকে প্রতিদিন বলে যে বাবা কখন আসবা। এটা তো আসলে একটা পারিবারিক একটা মানে একটা বন্ডিং, যে এরকম একটা মহামারীতে আমি আমার বাচ্চাগুলো আমার ফ্যামিলির পাশে থাকতে পারতেছি না, এটা আসলে বিশাল একটা মানে এটা বিয়ার করাটা খুব টাফ, যত শক্ত মনের মানুষ হন না কেন আপনি। তো সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি উনি হয়তো খুব ব্যস্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের এত বড় একটা মহান মহামারীতে উনি পুরো দেশকে নিয়ে ভাবছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও অনেক দেশ থেকে প্রবাসী বা অনেক আটকে পড়া বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন, হয়তো আমাদের জন্যও করবেন, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের একটু তাড়াতাড়ি যাতে এখান থেকে এই দুর্দশা থেকে একটু রিলিফ দেয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করি যে বিষয়গুলো ওনারা বিবেচনা করবেন খুব সহজেই এবং আপনারা দেশে ফিরে যেতে পারবেন। ধন্যবাদ। আমি খুব বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে তাহের ভাই এবং এই টাইম টিভিকে যে আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, আমাদেরকে আমাদের এই আপনার স্ট্যান্ডার্ড অবস্থাটা একটু শেয়ার করার জন্য আপনার সাথে। আমরা নিজেরাও এখন একটু রিলিফ হয়েছি যে না ঠিক আছে আমরা এই জিনিসটা অ্যাটলিস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারছি, যে কিছু মানুষ আমাদের কথাটা শুনছে, বা এটা আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। ধন্যবাদ মামুন ভাই, ইশরাত, রাহদি, আমরা যত জানি সবার পক্ষ থেকে আপনাদেরকে ভীষণভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা কমেন্ট আছে, কমেন্টটা আপনি বলতে পারেন যে পররাষ্ট্রমন্ত্রীর খুব ঘনিষ্ঠ একজন ইফজাল চৌধুরী একটা পোস্টিং দিছে যে 200 লোক যারা নিজের খরচে যেতে চায় তাদেরকে তাদের নাম দিতে উনি যোগাযোগ করবে। আমার মনে নাম্বারটা আপনি বলে দিতে পারেন। আপনি আমার মনে হয় যে এখন আমাদের এই প্রোগ্রাম দেখে একটা কমেন্ট আসছে, উনি ইফজাল চৌধুরী, সে হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুবই ক্লোজ, এবং আমি গত 2 সপ্তাহ থেকে আটকে পড়া বা মানুষের জন্য পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছি। যদি 200 জন নিজ খরচে যাওয়ার জন্য উদ্যোগী হন, সরকার কর্তৃক আপনাদেরকে সহযোগিতা করা সম্ভব। ওনার সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাকে যোগাযোগ করলে আমি ওনার নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে। নাম্বারটা দিছে? জি, ওনার সেলফোন নাম্বার আছে, এটা আমার সাথে আমার মনে পাবলিকলি আমি বলবো না, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্রোগ্রামের পরে, আমি আপনাদেরকে দিয়ে দেবো। যাই হোক, আশা করি আপনাদের সবার এই যে সমস্যা, যে যেখানে আমাদের একদিকে আমাদের বাংলাদেশি কমিউনিটি আপনাদের জীবন মৃত্যুর মুখোমুখি, অন্যদিকে আপনারাও আটকা পড়েছেন, এই বিষয়গুলো আজকে আলোচনায় আসলো, এবং এর মধ্যে মানসিক যে বিপর্যয়ের ব্যাপারটা আমরা আলোচনা করলাম। ডক্টর মুনিবুর রহমান খান, মুনিবুর খান, আপনাকে অশেষ ধন্যবাদ। 1 ঘন্টা সময়, 1 ঘন্টার বেশি সময় আপনি আমাদের সাথে ছিলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। এই বিপর্যয়কর মুহূর্তে আপনার সময় ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফ্রম the community করছেন আপনি। ডক্টর মাসুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। জনাব নাজবুল হাসান, আপনাকে ধন্যবাদ। ইশরাত জাহিন, আপনাকেও শুভেচ্ছা, এবং আশা করি সহজেই আপনি আপনার পরিবার, আপনার আব্বা আম্মার সাথে মিলিত হতে পারবেন। জনাব মহসিন, মামুনুর রশিদ, জনাব মহসিন, আপনার যে হৃদয়স্পর্শী কথা, এই কথা আশা করি আপনার বাচ্চারাও আপনার সাথে মিলিত হতে পারবে সহজেই। আপনার আব্বা আম্মাকে আপনিও দেখতে পাবেন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত একজন স্পর্শকাতর মানুষ, এবং তিনি আপনাদের এই কথা নিশ্চয়ই শুনবেন, এবং প্রধানমন্ত্রী নিজে দুজনেই তারা আমার মনে হয় বিষয়টি সহানুভূতির সাথে দেখবেন, এবং সেই আপনাদের সমাধান হবে। ডক্টর মাসুদুল হাসান, উনি সরকারের বিভিন্ন মহলের সাথে ঘনিষ্ঠ, আমি আশা করি বিষয়টি আপনিও তাদের কানে পৌঁছাবেন। দর্শক, আজকে পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং ডিস্টেন্স মেনটেন করে চলবেন। বিপদ এখন কাছে ঘুরছে, এটা আবার নেই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।